গল্প বধূকোণ আলো লাগলো চোখে। দ্বিতীয় পরিচ্ছেদ। পঞ্চম পর্ব। লেখনীতে ইশরাত তিথি। নাগরকোট দিন সংখ্যা 2। গতকাল দিনটা ইনা আর 6 বান্ধবীদের খুব একটা যে ভালো কাটেনি তা বলাই বাহুল্য। প্রীতম গ্যাংয়ের সাথে দু দফায় ঝামেলার পরে যখন দেখল উভয়ই একই হোমস্টেতে উঠেছে তখন ষোলকলা পূর্ণ হলো। এ নিয়ে দুপক্ষেরই আক্ষেপের শেষ নেই। উঠতে বসতে দেখা হচ্ছে, চোখে চোখে তর্ক হচ্ছে। আজ সারাদিন ইনায়ারা নাগরকোটের বিভিন্ন দর্শনীয় স্থান, রাজবাড়ি, স্বর্ণমন্দির পরিদর্শন করেছে। সাথে করেছে গণেশা হিমাল লেকে নৌকা ভ্রমণ। দুধারে সুউচ্চ পাহাড়, মাঝখানে সরু লেক। প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমি। মিসেস মৈথি ওদের গাইড করতে করতে খুব ক্লান্ত আজ। নেতিয়ে পড়েছে খুব। যথেষ্ট বয়স হয়েছে, সেই সাথে সুগার ফল করে সন্ধ্যা থেকে নিজের রুমেই ছিল সে। বাকিরা সবাই এক রুমে। পরিকল্পনা চলছে তাদের মধ্যে। নতুন পরিকল্পনা, নতুন অ্যাডভেঞ্চারের। জানালা থেকে হাড়হিম করা ঠান্ডা বাতাস ঢুকছিল ঘরের ভেতর। জামি জানালা বন্ধ করে দিয়ে প্রীতমের দিকে তাকিয়ে বলে, জ্যাকেট নিতে হবে সাথে। ল্যাপটপে কিছু কাজ করছিল প্রীতম। বলল, হু। কোণের একটা ডিভানে বসে প্রেমিকার সাথে চ্যাটিং করতে করতে শুভ বলল, আমরা কটা নাগাদ বের হব? আরে সবুর কর। ফেস্টিভ্যাল শুরু হবে রাত 10টার পরে। সাফওয়ান দুপুর থেকে ওয়াশরুমে ছুটছে। তার পেটে খানিক গোলমাল হয়েছে। তবুও সে বাকি তিনজনকে বলছে সে যাবেই। একটা অ্যাডভেঞ্চারও মিস করা যাবে না। চারজন ভীষণ উত্তেজিত। বিছানার ওপর ট্রাভেল ব্যাগে ঢুকিয়ে নিয়েছে তাদের প্রয়োজনীয় সব কিছু। আজ নাগরকোটে বিশাল ফেস্টিভ্যাল শুরু হয়েছে। সেখান থেকে তারা যাবে উত্তরের নুম্বুর মাউন্টেনে। সুরক্ষিত এরিয়া, একমাত্র যেখানে পর্যটকেরা ক্যাম্পিং করতে যায়। ব্যাগের ভেতরে ঢুকিয়ে নিয়েছে ক্যাম্পিংয়ের সব প্রয়োজনীয় জিনিসপত্র। তাঁবু, স্লিপিং ব্যাগ, লাইট, পাওয়ার ব্যাংক। ক্যাম্পিংয়ের সময় আর যেসব জিনিস ক্যাম্পিংয়ের স্থানভেদে সঙ্গে রাখা দরকার যেমন তোয়ালে, ব্যক্তিগত ঔষধ, লাইটার, মশা নিরোধক ক্রিম, খাবার স্যালাইন, টুথপেস্ট, ব্রাশ, টিস্যু পেপার, সুইস আর্মি নাইফ, ছুরি, দড়ি, কাপ নুডলস, সবকিছু ভাগাভাগি করে ঠেসে ওরা সাথে নিয়েছে। পরিশেষে নিজেদের গায়ে চাপিয়েছে জ্যাকেট, যা শীত বাইরে। হোমস্টের রিসিপশনিস্টকে ইনফর্ম করে ওরা রাত 9টা নাগাদ বেরিয়ে পড়ল। রিমলাল ফেস্টিভ্যাল এখানকার আদিবাসীদের গত বহু বছর ধরে পালন করে আসা একটি ফেস্টিভ্যাল। নাগরকোটের একটি সংখ্যালঘু আদিবাসী সম্প্রদায়ের রাজা ছিলেন পমনলাল এবং তার রানী রিম্বুন। রানী রিম্বুনকে ভালোবেসে বিয়ে করেছিলেন তিনি। প্রতি বছর তাদের বিবাহবার্ষিকীতে গ্রামে উৎসব পালন হয়। লোকে তার নাম দিয়েছে রিমলাল। উত্তরের দুটো গ্রামে আজ সারারাত ধরে চলবে এ উৎসব। এ রাতে এই গ্রামের উঠতি বয়সী পুরুষ নারী তাদের ঐতিহ্যবাহী গান নাচের পালায় অংশ নিয়ে সবার মনোরঞ্জন করে। পর্যটক দল বেঁধে দেখতে যায় এবং অংশ নেয় এই ফেস্টিভ্যালে। ইনায়ার 6 বান্ধবী ছিল অনেক বেশি এক্সাইটেড। তবে ফেস্টিভ্যালটা রাত 10টার পরে শুরু হয় বিধায় মিসেস মৈথি কোনোভাবেই সমর্থন করেনি ওদের। ওরা জেদ করলে উল্টো সবার বাড়ির লোককে ফোন করে ওদের ধমক শুনিয়েছে। কিন্তু দমাতে পারেনি কারো ইচ্ছা শক্তি। গোপন পরিকল্পনা প্রস্তুত। মিসেস মৈথির ঘুমিয়ে যাওয়ার অপেক্ষায় সবাই। অপেক্ষা দীর্ঘ হয়নি। ক্লান্তির কারণে মিসেস মৈথি 10টার মাঝেই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যায়। সবাই তখন ব্যস্ত ভঙ্গিতে প্রস্তুত হতে থাকে। নিজেদের স্বাভাবিক পোশাকের ওপর শীতের পোশাক চড়িয়ে, হালকা মেকআপ নিয়ে পার্স আর মোবাইল ফোন গুছিয়ে নেয়। জুনি মৈথির রুমটা বাইরে থেকে লক করে দেয়। বেশি সময় তারা থাকবে না। ঘণ্টা দুয়েক আদিবাসীদের সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে, ছবি তুলে চলে আসবে ব্যাস। নাগরকোটের আঁকাবাঁকা উঁচুনিচু নিস্তব্ধ রাস্তা ধরে এগিয়ে চলেছে জিপ। এগিয়ে চলেছে তাদের রচিত নিকৃষ্ট পরিকল্পনা বাস্তবায়নে। পরিকল্পনার মূল হোতা রেডম্যান স্বয়ং জিপের পেছনে অলস ভঙ্গিতে বসে আছে। তার পাশে গাউফুন, যে কিনা একটু পর পর রাস্তায় থুথু ছুঁড়ে মারছে। এদের এই দলটাকে দেখে মনে হচ্ছে এরা ট্রাভেলার্স। পরেছে ভদ্র সভ্য পোশাক। যেন পাহাড়ে উঠে জ্যোৎস্না স্নান করতে নেমেছে। গান শুনতে শুনতে এগিয়ে চলেছে গন্তব্যের দিকে। অথচ মস্তিষ্কে এদের ভয়ঙ্কর ক্ষুরধার পরিকল্পনা। জিপের পেছনের সিটের নিচে আগ্নেয়াস্ত্রগুলি গুছিয়ে রাখা তাদের।
হোটেল মাইস্টিক মাউন্টেন থেকে উত্তরের মহালাঙ্গু গ্রামে প্রীতমরা পায়ে হেঁটে পৌঁছালো। ইতিমধ্যে ফেস্টিভ্যাল শুরু হয়ে গিয়েছে। দলে দলে যোগ দিয়েছে দেশি বিদেশি পর্যটক। একটা বিশাল এরিয়া জুড়ে নাচ গানের আসর। আদিবাসীরা সেজেছে তাদের ঐতিহ্যবাহী সাজে। পর্যটকেরা তাদের সাথে ছবি তুলতে ব্যস্ত। ছাড়ল না জামিও। একজন অল্পবয়সী আদিবাসী পুরুষ নৃত্যশিল্পীকে বগলদাবা করে ধরে এনে 10-12টা ছবি তুলেছে। সবার সাথে খুবই সাবলীলভাবে মিশে গেল এই দলটি। অবশ্য এতে জামির অবদান অনস্বীকার্য। ইনায়ারা 6 বান্ধবী পৌঁছেছে প্রীতমদের পৌঁছানোর খানিক পরে। নাচ গান তখন শুরু হয়ে গিয়েছে। 6 বান্ধবী তাদের পার্স থেকে ব্যস্ত হাতে যার যার আইফোন বের করে ভিডিও রেকর্ডিং চালু করে দেয়। আদিবাসীদের নাচ গান আর বিনোদনে মুখরিত মহালাঙ্গু পাড়া। পর্যটক এবং স্থানীয় দর্শকদের হাত তালিতে উৎসব যেন আরও রঙিন হয়ে উঠেছে। রাজা পোমনলাল আর রানী রিম্বুন কেউই জীবিত নেই। তাদের উত্তরসূরিরা নিজেদের আসনে বসে পর্যটকদের অভিবাদন জানাচ্ছে। আয়োজন করা হয়েছে হরেক রকম খাবার আর পানীয়ের। রং খেলারও বিশেষ আয়োজন হচ্ছে। প্রীতম বা ইনা দুপক্ষের কেউই ভিড়ের মাঝে কাউকে দেখে ওঠেনি তখনও। যদি দেখত তবে আজকের আনন্দেও ভাটা পড়ত তাদের বরাবরের ন্যায়। রাত তখন 12টার কাছাকাছি। ইনা বারবার ঘড়ি দেখছিল। ওদের সবার সাথে পাল্লা দিয়ে সাহসী সাহসী ভাব দেখালেও সে অনেক ভীতু। এটা একটা গ্রামাঞ্চল, তার ওপর মৈথি আন্টিকে না বলে কোনো প্রকার সুরক্ষা ছাড়াই এখানে এত রাতে চলে আসাটা রোমাঞ্চকর বটে, তবে বিপজ্জনকও। পর্যটকরা ধীরে ধীরে ফাঁকা করে যাচ্ছে মহল্লা। ইনা দেখছে ওদের 5 জনকে যথেষ্ট খোঁচালেও ওরা কোনো তারা দেখালো না। মগ্ন হয়ে উপভোগ করছে নৃত্যানুষ্ঠান। ইনা অগত্যা কিছুক্ষণ বসে রইল। তারপর ফিসফিসিয়ে রুশফিকে বলল, ওয়াশরুম যাব। তো জানা। ভয় করছে। ন্যাকামি করিস না তো। ওই সাইডেই ওয়াশরুম। কিছু হবে না। ইনা আর কথা বাড়ালো না। এমনিতেও সে বেশি আহ্লাদিক না। ন্যাকামি করে এটা তাকে বারবার শুনতে হয় তার ভীতু স্বভাবের জন্য। কথা না বাড়িয়ে সে উঠে দাঁড়ালো। তারপর চলে গেল ওয়াশরুমের দিকে। পুরুষ ও নারীদের জন্য আলাদা আলাদা ওয়াশরুম। ওয়াশরুমের সামনে সিরিয়াল দেখে বিরক্তি ফুটে উঠল তার গোটা মুখে। লম্বা একটা লাইন। প্রত্যেকের বড্ড তাড়া। এদের কাছে রিকোয়েস্ট করলে কোনো লাভ হবে বলে মনে হয় না। ঠায় দাঁড়িয়ে থাকলোই না। যখন তার পালা এলো, হুড়মুড় করে ঢুকে পড়ল ওয়াশরুমে। গলায় পেঁচানো স্কার্ফটা নাকে চেপে ধরল। ওয়াশরুমটা বেশ অপরিচ্ছন্ন, তাই সময় গড়াতে থাকলো। বাইরে থেকে ভেসে আসছিল আদিবাসীদের গানের সুর। হঠাৎ বিকট শব্দে সবকিছু স্তব্ধ হয়ে যেতেই শিউরে ওঠেই না। জলদি জলদি নিজেকে সামলে নিয়ে উঠে দাঁড়ায়। বাইরে ভীষণ আওয়াজ হচ্ছে। মনে হচ্ছে গুলির শব্দ। ইনায়ার গোটা শরীর কাঁপুনি দিয়ে উঠল। চেঁচামেচির আওয়াজ শুরু হলো হঠাৎ। দুর্গন্ধময় অন্ধকার ওয়াশরুমে দাঁড়িয়ে কাঁপছে সে। কি করবে এখন? বেরিয়ে দেখবে। কাপা কাপা হাতে ইনা ওয়াশরুমের লোকটা খুলে বাইরে পা রাখতেই তার গোটা দুনিয়া কেঁপে উঠল যেন। 12-13 জন লম্বা লম্বা লোক মহল্লা প্রাঙ্গণে পায়চারি করছে। তাদের হাতে আগ্নেয়াস্ত্র। শরীরে তাদের কালো রঙের উর্দি জাতীয় পোশাক, মুখে প্লাস্টিকের মাস্ক। লোকজন ছোটাছুটি করছে। সবার জীবন বাঁচানোর তারা। ইনা কাঁপছে। অসহায়ের মতো আশেপাশে তাকাচ্ছে সে। ওরা কোথায়? সে কি একা? এখন কি হবে? এই লোকগুলো কারা? এদের হাতে অস্ত্র কেন? অসংখ্য প্রশ্ন একই সাথে জটলা পাকালো ওর মস্তিষ্কে। উত্তর পাবার আগেই চোখের সামনে দেখল ওই 13 জন উর্দিধারী লোকের মধ্যে একজনের ছোড়া গুলিতে ঝাঁঝরা হয়ে গেল এক বৃদ্ধ। দুহাতে মুখ চেপে ধরলই না। তবে চেঁচালো না, চেঁচানোর সুযোগও পেল না। লুটিয়ে পড়ল মাটিতে। এটা একটা লম্বা সময়ের ঘুম ছিল, নাকি সে কোনো টাইমলুপে আটকে গিয়েছিল? বুঝতে পারছে না প্রীতম। চোখ মেলে চাইল সে। তার অবস্থান সম্পর্কে সে দ্বিধায় ভুগছে। তার কোথায় থাকার কথা ছিল? তারা তো নেপাল ঘুরতে এসেছিল। তারপর এয়ারপোর্ট, রেস্তোরাঁ, ওয়ান্স আপন আ টাইম, একটা মেয়ের ব্যাগ, পাহাড় দিয়ে লাফিয়ে বানজি জাম্পিং, আদিবাসীদের নৃত্য। বিভিন্ন দৃশ্য এলোমেলো ভাবে তার মস্তিষ্কে চাপ সৃষ্টি করছে। প্রীতম আর কিছু ভাবল না। দুচোখ বড় বড় করে তাকিয়ে রইল। আবছা অন্ধকারে সে পড়ে আছে শক্ত মেঝেতে। কবজিতে ব্যথা অনুভব করছে।
হাত বাঁধা তার। নড়েচড়ে উঠল প্রীতম। কপালের কাছটাতে তীব্র ব্যথা অনুভব করছে। একই সাথে কনুইয়ের ভাঁজে চিনচিনে ব্যথা, ইনজেকশন লাগালে যেমন অনুভূত হয় ঠিক সেরকম। হাত দুটো বেশ শক্ত করে বেঁধে রাখা। কাঁধে একটা ব্যাগ জাতীয় কোনো বোঝা তার। কাত হয়ে পড়ে আছে সে। আধো অন্ধকারে আশেপাশের কোনো দৃশ্য স্পষ্ট নয়। শুধু কিছুক্ষণ পর পর অস্পষ্ট কুই কুই আওয়াজ হচ্ছে। প্রীতমের মস্তিষ্ক সজাগ হয়। মনে পড়ছে তার। তারা ছিল রিমলাল ফেস্টিভ্যালে। নাচ গান চলছিল। তাদের ওখান থেকে ক্যাম্পিংয়ের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল। জামির খিদে পেল হঠাৎ। প্রীতম তাকে নিয়ে খাবারের স্টলগুলোর কাছে যাচ্ছিল, তখনই একটা ব্লাস্ট হয় আশেপাশে কোথাও। লোকজন বিভ্রান্ত হয়ে ছুটছিল। 15-16 জনের একটা দল এসে বেছে বেছে কয়েকজনকে আটকে ফেলল। হাতে ছিল আধুনিক আগ্নেয়াস্ত্র। জামি আর সে খাবারের স্টলের কাছ থেকে দূরে সরে গিয়ে সাফওয়ানদের খুঁজতে লাগলো। জামি দৌড়াতে না পেরে হোঁচট খেয়ে পড়ে গেল। প্রীতম তাকে তুলতে গিয়েছিল, ঠিক তখনই পেছনে থেকে মাথায় তীব্র আঘাত লাগে তার। কি হয়েছে, কেন হয়েছে এত কিছু খতিয়ে দেখল না প্রীতম। সে বিপদে পড়েছে। ঘোর বিপদে পড়েছে, এতটুকু বুঝতে কষ্ট হলো না। জামি, সাফওয়ান, শুভ, ওরা কোথায়? ওরা ঠিক আছে তো? অন্য পাশে কাত হয়ে শুতে চাইল প্রীতম। লাভ হলো না। যারা ওর হাত দুটো বেঁধেছে তারা কাঁধ থেকে ওর ব্যাগটা পর্যন্ত সরিয়ে নেয়নি। বেশ শক্ত করে বেঁধে ফেলেছে। আচ্ছা, জামি তো ওর সাথে ছিল। জামি কি এখনো তার সাথে আছে? অন্ধকারে কিছুই বোঝার উপায় নেই। প্রীতম যন্ত্রণা দাঁতে দাঁত চেপে সহ্য করে দুর্বল ভারী আওয়াজে ডাকল, জামি। জামি কোনো জবাব দিল না। শুধু অন্ধকার। এই ঘরটির এক কোণ থেকে ভেসে আসলো অস্ফুট আওয়াজ, কুই কুই। নেপালি সময় ভোর 4:18। উত্তাল নাগরকোট। ইতিমধ্যে সেনাবাহিনীর দুটো বিশেষ টিম এসে পৌঁছেছে সেখানে। মহালাঙ্গুতে পেতেছে শক্ত ঘাঁটি। চলছে খোঁজ। 3 জনকে হত্যা, 13 জন ট্যুরিস্ট মিসিং। বন্দি বানিয়ে নিয়ে যাওয়া হয়েছে তাদের। ছানবিন চলছে পুরো শহর জুড়ে। 6 ঘন্টা পেরিয়ে গিয়েছে ইতিমধ্যে। পুরো দেশ সরব হয়ে উঠেছে এই ঘটনায়। রুশফি, রিন্তু, নিধি, সাইমা, জুনি কাঁদছে। কাঁদছে মিসেস মৈথি। ইনায়াকেও বন্দি করে নিয়ে যাওয়া হয়েছে। ব্লাস্টের পরেই ওরা 5 জন একই সাথে নিজেদের বাঁচিয়ে নিয়ে পালাতে সক্ষম হয়েছিল। ইনায়ার কথা কারো মাথাতেই ছিল না। এখন কি হবে এখন? কাঁদতে কাঁদতে মূর্ছা যাচ্ছে ওরা মহালাঙ্গুতে আর্মি চেকপয়েন্টের পাশে দাঁড়িয়ে। যে 13 জন ট্যুরিস্টকে হস্টেজ বানিয়ে নিয়ে যাওয়া হয়েছে তাদের সাথের মানুষগুলো ভেঙে পড়েছে খুব। বিভিন্ন প্রদেশ থেকে ছুটে আসছে সাংবাদিক। 2050-এ এই ট্যুরিস্ট হস্টেজ ইস্যুটা সম্ভবত আরেকটি আন্তর্জাতিক ইস্যু হতে চলেছে। শুভ আর সাফওয়ান পড়ে আছে জড়বস্তুর মতো, 2 বন্ধু মিসিং। জামি এবং প্রীতম কারোরই কোনো খোঁজ তারা পায়নি ব্লাস্টের পরে। ধারণা করা হচ্ছে ওই 13 জনের মধ্যে তাদের 2 প্রাণপ্রিয় বন্ধুও রয়েছে। কি করবে কিছুই বুঝতে পারছে না সাফওয়ান এবং শুভ। জামির মা আর প্রীতমের বোনদের কি জবাব দেবে তারা? কিছুক্ষণ পর পর কুই কুই আওয়াজটা হচ্ছে। প্রীতম আবারও ডাকে, জামি শুনতে পাচ্ছিস? কুই কুই শব্দটা আবার হলো। কারো মুখ বেঁধে রাখা হয়েছে। 2 মিনিট নিস্তব্ধতা ঘিরে থাকে বদ্ধ এই ঘরে। তারপর একাধিক ব্যক্তির বুটের আওয়াজ বাইরে। অচেনা কোনো ভাষাতে অস্পষ্ট কিছু আলাপ শেষে 3 থেকে 4 জন এদিকেই ছুটে এলো মনে হলো। প্রীতম চুপচাপ পড়ে থাকে। হঠাৎ ঘরের বাতি জ্বলে ওঠে। দীর্ঘ সময় পরে আচমকা ছুটে আসা আলোর ঝলকানিতে চোখ খিচে যায় প্রীতমের। নিজেকে ধাতস্থ করে প্রীতম চোখ মেলে তাকায়। তার ওপর ঝুঁকে ছিল 3 জোড়া চোখ। 3 জন ব্যক্তির মুখ ঢাকা মাস্কের নিচে। চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিল প্রীতমকে। প্রীতম কয়েক মুহূর্ত ওদের দিকে তাকিয়ে থেকে আশেপাশে তাকাতেই শিউরে ওঠে। জামি ওর পায়ের কাছেই পড়ে আছে। হাত পা বেঁধে রেখেছে ওরা জামির। ছড়িয়ে ছিটিয়ে রাখা আরো বন্দি। তাকে নিয়ে 10-12 জন তো হবেই। প্রীতমের মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। ঘাড় ঘুরিয়ে সে ডানে তাকাতেই একটা ধাক্কার মতো খায়। একজোড়া নিকষ কালো টলটলে চোখ তার দিকে তাকিয়ে আছে। হাত পা বেঁধে যাকে দেয়ালে ঠেস দিয়ে বসিয়ে রাখা হয়েছে। এতক্ষণ এই ব্যক্তিই তবে কুই কুই আওয়াজ করছিল। কেননা বাকিরা সবাই অচেতন।
চোখ দুটো প্রীতমের অল্প স্বল্প পরিচিত। দুদিন হলো ওই চোখের সাথে তার পরিচয় হয়েছে। অযাচিতভাবে বারবার সামনে এসেছে। চোখ দুটোর মালিক ইরফান মির্জার ছোট বোন। জামির মতে জেনিপি। প্রীতমের দিকে তাকিয়ে আছেই না। মুখে স্কচ ট্যাপ লাগিয়ে রেখেছে তার। দম বন্ধ হয়ে আসছে তার, চোখ বেয়ে পানি পড়ছে। প্রীতম ইনায়ার থেকে চোখ সরিয়ে লোকগুলোর দিকে তাকালো। প্রত্যেকের সাথে আধুনিক অস্ত্রশস্ত্র। প্রীতম জিভ দিয়ে নিজের ঠোঁট ভিজিয়ে নিয়ে লোক তিনজনকে স্পষ্ট ইংরেজিতে বলল, কি চাও তোমরা? কারা তোমরা? লোক তিনজন একে অপরের দিকে তাকালো। ওদের মধ্যে থেকে একজন প্রীতমের দিকে তাকিয়ে ইংরেজিতেই বরফ ঠান্ডা গলায় জবাব দিল, আমরা আমরা শান্তির দূত। আর সত্যি বলতে তোমাদের কাছ থেকে আমরা কিছুই চাই না, চাই এই রাষ্ট্রের থেকে। চাপ নিও না, বিশ্রাম করো। প্রীতম বুঝল না কিছুই। আবারও ঘাড় ঘুরিয়ে ইনায়াকে দেখল। মেয়েটা কেমন নিস্তেজ হয়ে পড়ে আছে, নিশ্চুপ চোখের জল ফেলছে। লোক তিনজনের মধ্যে থেকে দুজন চলে যায়। দাঁড়িয়ে থাকে একজন। প্রীতম নড়েচড়ে উঠতে চাইলে ওর দিকে পিস্তল তাক করে লোকটা বলল, বিশ্রাম নিতে বলা হয়েছে। চাচ্ছ কি তোমরা? দুর্বল কণ্ঠে প্রীতম বলল। গঙ্গোপ্পকে। প্রীতম খানিকটা হতভম্ব হয়ে তাকায় লোকটার দিকে। কয়েক পল তাকিয়ে থেকে বলে, গঙ্গোপ্প? ফু, কথা কম। তোমরা কারা? গাউফুন টিম। টেরোরিস্ট। লোকটা খানিক হাসল, তারপর বলল, তোমাকে দেখেই বুদ্ধিমান কেউ মনে হয়েছে। ভিনদেশি হয়ে গাউফুনের টিমকে আন্দাজ করে নিলে, অনেক কিছুরই খোঁজ রাখো দেখছি। শোনো তবে তোমাকে আরেকটা ইনফরমেশন দিই, বেশি প্রশ্ন গাউফুনের পছন্দ না। শেষের কথাটা দৃঢ়ভাবে বলে লোকটা। তারপর চলে যায় ঘর থেকে। বাইরে আরো অনেক লোকের অস্তিত্ব বিদ্যমান, কানে আসছে প্রীতমের। সে আবারও ঘাড় ঘুরিয়ে ইনায়াকে দেখল। একইভাবে ইনায়া তাকিয়ে আছে তার দিকে। কাঁদছে সে। প্রীতম একটা গভীর নিঃশ্বাস ফেলে ইনায়ার দিকে তাকিয়ে বলে, এটা তোমার আমার জীবনের বিগেস্ট অ্যাডভেঞ্চার হতে চলেছে শত্রুর বোন, যার পরিণতি সম্ভবত মৃত্যু। মিসেস মৈথি কাঁদতে কাঁদতে অসুস্থ প্রায়। এ কান্না গ্লানির, অপরাধবোধের। কি জবাব দেবে মির্জা পরিবারকে? অভিভাবক হিসেবে সে ব্যর্থ প্রমাণিত হয়েছে, তার গাফিলতির জন্য একটা মেয়ের প্রাণ সংশয়ে আজ। সে কিছু ভাবতে পারছে না আর। শরীর তার অবশ প্রায়। নিজের মেয়েকে মারধর, গালিগালাজ করার পরে যথেষ্ট অসুস্থ হয়ে পড়েছে সে। এত চাপ শরীর নিতে পারেনি। আর্মি চেকপয়েন্টে একটা চেয়ারে গা এলিয়ে দিয়ে পড়ে আছে সে। ইতিমধ্যে সেখানে এসে পৌঁছেছে মৈথির বাবা, মৈথির ভাই। মৈথি কোনো সান্ত্বনা খুঁজে পাচ্ছে না, অন্যের সন্তান হারানোর দায় আজীবন তাকে কুরে কুরে খাবে। মাম্মার চর খেয়ে জুনি এক কোণে নীরব হয়ে পড়ে আছে। ওরা পাঁচজনই বুঝতে পেরেছে ওদের ভুল, তবে লাভ কি? এখন তো কোনো লাভ নেই। হাঁটু মুড়ে বসে কাঁদছে বাকিরা। মেয়েটার কিছু হলে তারাই হবে দোষী। মাসরার আওরঙ্গজেব মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মৈথি অস্ফুটে বলল, কি করব বাবা? এখন আমি কি করব? মৈথির ভাই মুহজিদ এগিয়ে এলো, পেশায় তিনিও একজন পুলিশ কর্মকর্তা, কাঠমান্ডু ব্রাঞ্চ। মৈথিকে বলল, জানিয়ে দাও, তাদের জানা উচিত। মনকে শক্ত করো। মৈথি পারছে না মনকে শক্ত করতে। সে শূন্যে তাকিয়ে আছে। আজীবনের তরে অপরাধী হয়ে গেল সে তবে। দেশের উপরমহল গরম হয়ে উঠেছে। ইতিমধ্যে নাগরকোট থেকে লাইভ টেলিকাস্ট হচ্ছে নিউজ। 3টা স্পেশাল টিম খোঁজে নেমেছে ওদের। তবে যে বেশ দেরি হয়ে গিয়েছে। চতুর এবং হিংস্র গাউফুন টিম। টেরোরিস্টদের উদ্দেশ্য সবার কাছে পরিষ্কার। এখন তারা অপেক্ষায় আছে গাউফুন টিম থেকে আসা চিঠির। পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা হয়েছে সাংবাদিকদের। তার মন্তব্য, পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। এখন শুধু ওদের খোঁজ চলুক। নেপালের এই উত্তাল আবহাওয়া তখনও টের পায়নি মির্জা পরিবার। গতরাতে ইনায়ার সাথে যখন ভিডিও কলে কথা হয়েছিল বাড়ির সবার, তখন তারা বিন্দুমাত্রও টের পায়নি ইনা বান্ধবীদের সাথে মিলে তাদের সাথে মিথ্যাচার করেছে। হাসিমুখে ইনায়াকে গুড নাইট জানিয়ে নিশ্চিন্ত মনে ঘুমোতে গিয়েছে সবাই। এখন সময় সকাল 8টা। ব্রেকফাস্ট টেবিলে মির্জা পরিবারের ছোটবড় সবাই। কথা হচ্ছিল ইনায়াকেই নিয়ে। পরি মেয়েকে কল করতে চাইলে বাদ সাধে ইসমাম, বলে, মেয়েটা কাল রাতে বলল মাথা ব্যথা করছে, ঘুমাবে। এখন তো মাত্র 8টা বেজেছে।
কল করো না। আরো পরে। পরি আর করল না ফোন। ব্রেকফাস্ট সেরে ইহান শুভ্র পাঞ্জাবির হাতা গুটিয়ে নিতে নিতে বাড়ির পার্কিং হাউজের দিকে যাচ্ছিল। গতরাতে ঘুম হয়নি ঠিকভাবে, খানিকটা বিধ্বস্তই লাগছে তাকে। গাড়ির কাছে গিয়ে ইহান দেখল সে চাবি আনেনি গাড়ির। ঘুরে দাঁড়াতেই হঠাৎ তার ফোন বেজে উঠল, মিসেস মৈথির ফোন কল। ইহানের ভ্রু কুঞ্চিত হয়। সকাল সকাল আন্টির ফোন কেন? আবার কি উল্টোপাল্টা আবদার করছেই না? বড় বাবা আর ছোট বাবাও ইমোশনাল ব্ল্যাকমেলিংয়ে গলে গিয়ে ট্যুরে যাওয়ার অনুমতি দিয়ে ঝামেলায় ফেলেছে ইহানকে। ওখানে গিয়ে উঠছে বেশ, ধমকাতে হবে আচ্ছা মতো। ইনা একদৃষ্টে তাকিয়ে আছে প্রীতমের দিকে। প্রীতমের বলা শেষ কথাটা, যার পরিণতি সম্ভবত মৃত্যু, শুনে ইনায়ার কান্না থেমেছে। খুব কাছ থেকে মৃত্যুর গন্ধ নিচ্ছে সে। ওদের হাতের ওই আগ্নেয়াস্ত্র গুলি, এখানে থাকা প্রত্যেকের ভয়াবহ মৃত্যুদূত। একটা বুলেটে ইনায়াসহ এখানের সবাই শেষ। আর কি দেখতে পাবে উন্মুক্ত ধরণীকে? এজন্য বুঝি ইনা সেদিন এতটা উগ্রতা দেখিয়েছে বড় বাবার সাথে। ওকে মৃত্যু টানছিল। বেশ হয়েছে। আক্ষেপ নেই ইনায়ার। সবার সাথে বেয়াদবি করার ফল পাচ্ছে সে। কিন্তু পরক্ষণেই কান্না পেয়ে গেল, সামান্য বেয়াদবির শাস্তি মৃত্যু। প্রীতম ইনায়ার থেকে চোখ সরিয়ে নেয়। মেয়েটাকে দেখেই মনে হচ্ছে মনে মনে মেয়েটা শেষ, এভাবে সরাসরি মৃত্যুর কথাটা বলা উচিত হয়নি। তারা যে রুমে আটক, সেখানের জানালার ফাঁক দিয়ে ভোরের আলো ভেতরে ঢুকছে। এখন আর রুমটা অন্ধকার নয়, বেশ আলো আছে। প্রীতম ঘাড় ঘুরিয়ে একে একে রুমের সবার দিকে তাকায়। এদের সে চেনে না, নিশ্চয়ই তার মতো কোনো ট্যুরিস্ট। জেগে উঠেছে সবাই। হাত বাঁধা অবস্থাতেই নড়েচড়ে উঠে বসেছে, ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে প্রীতমের দিকে। হঠাৎ নাক ডাকার আওয়াজ হয়। বিকট অদ্ভুত কুৎসিত শব্দে আতঙ্কিত ভীত বন্দিরা চমকে ওঠে। চমকায় ইনা। প্রীতম শুধু স্বাভাবিক ভঙ্গিতে বসে আছে। জামি নাক ডাকছে। এখন অবধি সে টের পায়নি তার সাথে কি হয়েছে। যে ইনজেকশনটা ওকে পুশ করা হয়েছিল তাতে লম্বা ঘুম হয়েছে তার। জামির নাক ডাকার শব্দ জোরালো হয়। সবাই এবার বেশ বিরক্ত, এমনিতেই যান নিয়ে টানাটানি, তার ওপর এই শব্দ দূষণ। মৃত্যুর আগে শেষবারের মতো মনোযোগ দিয়ে যার যার সৃষ্টিকর্তার কাছে প্রার্থনাও করতে পারছে না তারা। প্রীতম সবার অভিব্যক্তি বুঝল। একটা দীর্ঘশ্বাস ফেলে পায়ের কাছে শুয়ে থাকা জামিকে খুঁচিয়ে বলল, জামি ওঠ। জামি অস্ফুটে কি যেন বলে আবারও তন্দ্রায় তলিয়ে গেল। প্রীতম দাঁতে দাঁত চেপে পা দিয়ে জামির পেটে সুরসুরির মতো দিতেই জামির ঘুম ভাঙল হাসতে হাসতে। ঘুম ঘুম চোখে বলল, জ্বালাচ্ছিস কেন? মিশোফাকে স্বপ্নে দেখলাম। ওর স্বামী ওকে গুলি করেছে। গুলি খাবো একটু পর আমরা। চোখ মেলে তাকাই ডিওর। ইহান শান্ত ভঙ্গিতে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। শরীরটা ভীষণ দুর্বল লাগছে বলিষ্ঠদেহী ওই মানুষটার। একটা দম নিয়ে সে হন্তদন্ত হয়ে ঘরের দিকে ছুটল। হঠাৎ আবার ফিরে আসাতে আলো, ঋতু, পরি বেশ অবাক হলো। ইহান ওদের সামনে দাঁড়ালো না, সোজা দোতলায় চলে গেল। ইরফান নিজের ঘরেই ছিল, দাদানকে নিজের ঘরে দেখে অবাক চোখে তাকালো। ইহান সরাসরি ওর সামনে গিয়ে বলল, পাসপোর্ট বের কর। দুটো টিকিট কাট। আমরা নেপাল যাচ্ছি। ইরফান ভ্রু কুঁচকে তাকিয়ে আছে, গাছাড়া ভাব নিয়ে বলল, নেপাল কোন দুঃখে? ট্যুর। তবে চলো সুইজারল্যান্ড যাই। ইহান ভাইয়ের দিকে শান্ত চোখে তাকিয়ে আছে, অত্যন্ত ধীরে সে বলল, ইনায়াকে পাওয়া যাচ্ছে না ইরফান। ফাস্ট। আমাদের সময় নেই। ইরফান বোকার মতো তাকিয়ে আছে দাদানের দিকে। তার মনে হলো হঠাৎ কেউ তার গায়ে তীর ছুড়ল। একপাশে হেলে পড়েছে যেন। ইহান অত্যন্ত স্বাভাবিক, উঁচু গলায় ডাকতে থাকে ইনশিরাহকে। ইনশিরাহ ছুটে আসে। সে ভীষণ অবাক হলো দাদান এভাবে ডাকাতে। ইহান ঘরের দরজা ভেজিয়ে দিয়ে বলে, যা বলছি কোনো রিয়াক্ট না করে চুপচাপ শুনবি। ইনুকে পাওয়া যাচ্ছে না। আমি আর ইরফান নেপাল যাচ্ছি। এখানের সব দায়িত্ব তোর। ছোট বাবা আর ছোট মা যাতে টের না পায় কিছু, ভুলিয়ে রাখবি তাদের। সব নিউজ চ্যানেল ব্লক করে রাখো। সব ধরনের নেটওয়ার্ক কানেকশন কিছু সময়ের জন্য অফ করে রাখো। পাপা আর বড় বাবাকে আমি বলবো। মাম্মা আর বড় মাকে তুই সুযোগ বুঝে বলে দিস। এখন ওনাদের ইমোশনাল সিন সহ্য হবে না আমার। ইনশিরাহ তাকিয়ে আছে দাদানের দিকে, তারপর তাকায় ইরফানের দিকে।
ইরফানকে কেমন উদ্ভ্রান্ত লাগছে, পাসপোর্ট বের করে অনলাইনে টিকিট কাটছে। সবকিছু করছে রোবটের মতো। লাফিয়ে লাফিয়ে তার শার্ট গায়ে চাপিয়ে ইহানকে বলে, চলো ফাস্ট। ইনশিরা শুধু ওদেরই দেখছে। ইহান তার বোনের দিকে তাকিয়ে বলে, লুক ইসি, জানি কাজটা খুব টাফ হবে তোর জন্য। বার করতেই হবে তোর। কিচ্ছু হবে না আমাদের ইনুর। কেঁপে উঠে মুখ চেপে ধরল ইনশিরা, বিকট চিৎকার গোঙানির মতো শোনালো ওর। ইহান বোনের দিকে সহানুভূতির দৃষ্টি দিয়ে তাকায়। ইরফান চেঁচিয়ে ওঠে ইহানের ওপর, প্লিজ চলো দাদান, ও সামলে নেবে। প্লিজ। জামি তোরাক করে চোখ মেলে তাকালো। 2 মিনিটের মতো আশেপাশে তাকিয়ে যখন কিছুই বুঝল না তখন প্রীতম বলল, আমাদের কিডন্যাপ করা হয়েছে। জামি বড় বড় নিঃশ্বাস নিচ্ছে। এতক্ষণে সব তার মনে পড়েছে। হাঁপাতে হাঁপাতে আশেপাশে তাকায় সে, সব অপরিচিত মুখ। ঘুরে ফিরে চোখের দৃষ্টি ইনায়ার দিকে যেতেই জামি আঁতকে উঠল ভীষণ। অতটা চমকায়নি সেই কিডন্যাপ হবার খবর শুনেও। মুখ হা হয়ে গেল ওর, বলল, এখানেও তুমি? ইনা তাকিয়ে আছে। চোখের দৃষ্টি ঘোলাটে তার। মুখ এভাবে দীর্ঘ সময় ধরে বন্ধ। পানির তেষ্টা পেয়েছে ভীষণ। প্রীতম চুপচাপ বসে আছে। হঠাৎ একজন বন্দী বলে উঠল, ওরা কারা যারা আমাদের আটকেছে? প্রীতম মেঝের দিকেই দৃষ্টি দিয়ে বলল, গঙ্গোপ্পর লোক। গঙ্গোপ্প? সুরিনামের গঙ্গোপ্প? ফু। কিন্তু তার তো ফাঁসির রায় হয়েছে। ওরা গঙ্গোপ্পর লোক। আমাদের সবাইকে হস্টেজ বানিয়েছে। লোকগুলোর মুখ হা হয়ে গেল। মৃত্যুর ভয় তারা এমনিতেই অস্থির। তার ওপর এই টেরোরিস্টদের নাম। একজন কান্না মিশ্রিত কণ্ঠে বলল, কিন্তু আমাদের কেন কিডন্যাপ করলো? আমরা তো বিদেশি। প্রীতম বিরক্ত হয়ে বলল, বকা আপনি বুঝতে পারছেন না? এটা এখন আন্তর্জাতিক ইস্যু হয়ে দাঁড়াবে। আমাদের দেশগুলো থেকে নেপাল সরকারকে চাপ দেওয়া হবে। আমাদের জানের বিনিময়ে গঙ্গোপ্পর মুক্তি। কথা বাড়ালো না আর প্রীতম, একটা দীর্ঘশ্বাস ফেলল শুধু। বোন দুটোর মায়াবী মুখগুলো চোখের সামনে ভেসে উঠছে বারবার। তখনই কানে ভেসে এলো ইনায়ার কুই কুই আওয়াজ। ওরা সবাই ইনায়ার দিকে তাকালো। ইনা কাঁদছে। প্রীতম সহানুভূতি মাখা চোখে ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে চোখ সরিয়ে নেয়। জামি চোখে মুখে বিরক্তি ভাব ফুটিয়ে বলে, তুমি কি করছিলে ওইখানে অত রাতে? নিশ্চয়ই ফরফর করে উঠতে বেরিয়েছিলে। প্রীতম জামির দিকে রাগী চোখে তাকালো। জামি থামল না, বলতে লাগলো, আর তোমার মুখে কি হলো? ওরা আমাদের মুখে তো স্কচ টেপ মারেনি। নিশ্চয়ই ফটর ফটর করছিলে বেশি। জামি স্টপ। প্রীতম ধমকে ওঠে। জামি দমে যায়। ইনা নিশ্চুপ কেঁদেই যাচ্ছে। বান্দিদের মধ্যে থাকা বাকি বিদেশি মেয়েগুলোও কাঁদছে। জামি কিছুক্ষণ উসখুস করে প্রীতমকে ফিসফিসিয়ে বলে, ও তোর পিছু নিচ্ছে না তুই ওর পিছু নিচ্ছিস? ও তোর পিছু নিচ্ছে নাকি তুই ওর পিছু নিচ্ছিস? প্রীতম জামির দিকে তাকিয়ে আছে। হাত খোলা থাকলে এক ঘুষিতে ওর চেহারাটাই প্রশ্নবোধক চিহ্ন বানিয়ে দিত, ভাবছে প্রীতম। মেয়েগুলো সব ইনিয়ে বিনিয়ে কাঁদছে। সব থেকে বিশ্রী শোনাচ্ছে ইরফান মির্জার বোনের কান্নার আওয়াজ। প্রীতমের হাত খোলা হলে প্রথমেই এই মেয়েটার মুখ থেকে টেপ সরিয়ে দেবে, যাতে ভালো করে কাঁদতে পারে। অদ্ভুত সব চিন্তাভাবনা আসছে প্রীতমের। মস্তিষ্ক অচল হয়ে গেলে যা হয় আর কি। শেষ কখন শরীর খাদ্য গ্রহণ করেছিল? সবার মুখের দিকে তাকায় সে। সবাই তাকিয়ে আছে তার দিকে। একে অপরের চেহারা দেখাদেখি করা ছাড়া আর কী বা করার আছে? জামি একটু পরপর বিরক্তিতে মুখ দিয়ে বর্গীয় শব্দ করছে, তাকাচ্ছে মেয়েগুলোর দিকে। ওদের নাকি কান্নার যন্ত্রণায় জামির সুরা পাঠ ভুল হচ্ছে। 13 জন বন্দির মধ্যে ইনায়া সহ 5 জন মেয়ে। বাকিরা পুরুষ। জামি এবং প্রীতম বাদে বাকিরা মধ্যবয়সী। সময় গড়ায়। এক একজন নিজেদের মৃত্যুর আতঙ্ক নিয়ে নিশ্চুপ দীর্ঘশ্বাস ফেলছিল। তখন চলে যাওয়ার পরে ওই টেরোরিস্টগুলো আর একটিবারের জন্য আসেনি এ ঘরে। ওরা ওদের কোথায় রেখেছে তা বুঝতে পারছে না প্রীতম। এখান থেকে কিভাবে বেরোবে, বা বেরোলেও আদৌ যান বাঁচিয়ে ফিরতে পারবে কিনা, তার সাথে এই মানুষগুলোকে কিভাবে সাহায্য করবে, এসব ভেবেই মাথা ছিঁড়ে যাচ্ছে প্রীতমের। এতগুলো অসহায় মানুষকে ফেলে আগে নিজের জান বাঁচিয়ে পালাবে এমন কাপুরুষ প্রীতম নয়। আপুর কথা মনে পড়ছে প্রীতমের। বেচারি এসব জানতে পারলে কি করবে? আদৌ ঠিক থাকতে পারবে?
আপুকে সামলানোর জন্য একজন শক্তপোক্ত মানুষও তো নেই। হুট করে শাওকাত ওয়াসিদের কথা মনে পড়ল প্রীতমের। দুলাভাই সবসময় একটা কথা বলতো, প্রীতম, বিপদ হচ্ছে একটা পাজেল বোর্ড। বুদ্ধি দিয়ে সলভ করতে হয়। গায়ের শক্তি সেখানে আংশিক ভূমিকা রাখে। মাইন্ড ইট। প্রীতম চাইছে না এই বিপদের কাছে কাবু হতে। তাকে ঠান্ডা মাথায় ভাবতে হবে। হাত পা ছেড়ে বসে থাকাটা নেহাত বোকামি। চেষ্টা তাকে করতেই হবে। দরজার নব ঘোড়ার শব্দ হয়। মেয়েগুলো কান্না থামিয়ে জড়সড় হয়ে বসে। আতঙ্কে বারবার ঢুক গিলছে মেয়েগুলো। ওরা যদি উল্টোপাল্টা কিছু করে। অসহায়ের মতো একজন আরেকজনকে দেখছে তারা। তিনজন লোক দুটো বিশালাকা বাক্স নিয়ে ঘরে ঢোকে। এই তিনজন নতুন। সম্ভবত এখানে পালা করে থাকছে এরা। লোক তিনজন ঢুকে বক্সগুলোকে ওদের সামনে ফেলে রেখে সবাইকে দেখে তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়েগুলোকে তাড়িয়ে তাড়িয়ে দেখছে, চোখ দিয়ে গিলে খাচ্ছে যেন। ইনা গুটিয়ে যায়। বুকের ওপর স্কার্ফ নেই তার। লোকগুলো সেখানে দৃষ্টি দিচ্ছে বারবার। চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে ইনায়ার। তার মন বলছে খুব খারাপ কিছু হতে চলেছে তার সাথে, যা মৃত্যুর থেকেও ভয়াবহ। মাম্মা, পাপা, বাড়ির সবার চেহারা চোখের সামনে ভেসে উঠছে ইনায়ার। তিনজন জঙ্গির মধ্যে থেকে একজন ওদের সবার দিকে তাকিয়ে বলে, এখন চুপচাপ খেয়ে নেবে সবাই। অন্য কোনো প্রশ্ন নয়। জামি তখন বলে উঠল, আমার একটা প্রশ্ন আছে। লোকটা জামির দিকে অগ্নিদৃষ্টিতে তাকালো। জামি দমে যায়, কয়েক মুহূর্ত চুপ থাকতে পারে যদিও, আবারও বলে ওঠে, হাত খুলে না দিলে আমরা খাবো কি করে? লোকটা হেসেছে সম্ভবত। মাস্ক পরিহিত থাকায় ঠিক বোঝা গেল না। জামির কথার জবাব না দিয়ে বাকি দুজনকে চোখ দিয়ে ইশারা করতেই ওরা একজন গিয়ে মধ্যে বয়সী এক পুরুষের হাত খুলে দেয় এবং একটা মেয়ের হাত খুলে দেয়। তারপর বলে, ওরা দুজন তোমাদের খাইয়ে দেবে। নিজেদের এত বুদ্ধিমান ভাবার দরকার নেই। জামি সাথে সাথে বলে উঠল, আর ওয়াশরুম পেলে তখনও ওরা দুজন হেল্প করবে। লোকগুলো বেশ বিরক্ত বোঝাই যাচ্ছে। প্রীতমের ইচ্ছে করছে জামি নামের এই রেডিওটার সুইচ টিপে অফ করে দিতে। একজন জঙ্গি বলল, তুমি অনেক ভুগিয়েছ আমাদের। তোমাকে তুল আনতে আমাদের দুজন লোকের ঘাম ছুটে গিয়েছে। তারা তোমার প্রতি ক্ষুব্ধ। বেশি কথা বললে তোমাকে স্পেশাল কেয়ারে নিয়ে যাওয়া হবে। জামি একটা ঢোক গিলল। প্রীতম আর চোখে ইনায়াকে এক পলক দেখল, তারপর লোকটাকে বলল, দেখুন, আমরা আপনাদের সাথে কোঅপারেট করছি। আপনারা প্লিজ ওই মেয়েটার মুখ থেকে ওটা সরিয়ে দিন। ওকে একটু পানি খেতে দিন। লোক তিনজন ইনায়ার দিকে তাকালো, আবারও সেই লোলুপ দৃষ্টি। ইনায়া চোখ বন্ধ করে ফেলে। তার গা ঘিন ঘিন করছে। একজন এগিয়ে এসে ইনায়ার মুখ থেকে টেপটা একটানে সরিয়ে ফেলতেই ইনা একটা লম্বা শ্বাস ফেলল। হাঁপাতে হাঁপাতে বলল, পানি। লোকটা ওকে পানি খেতে দিয়ে আরো একবার ইনায়ার বুকের দিকে দৃষ্টি দিল। মেয়েগুলোর মধ্যে সবথেকে কমবয়সী, সতেজ দেখতে ইনা, পৈশাচিকতা সুরসুরি দিচ্ছে পিশাচগুলোর মনে। যে দুজনের হাত খুলে দেয়া হয়েছিল, দুজন জঙ্গি ওদের দুজনের মাথায় বন্দুক ঠেকিয়ে বলল, এখানে বোতলে দুধ আর ডিম রাখা আছে। আগে নিজেরা খাবে, তারপর এক এক করে বাকিদের খাইয়ে দেবে। জামি হতাশ হলো। ভীষণ ভীষণ হতাশ হলো। মাত্র এক বোতল দুধ আর একটা ডিম। থার্ড ক্লাস গরিব টেরোরিস্টের দল। কিন্তু মুখে কিছুই বলল না। চুপচাপ উদাস চোখে তাকিয়ে রইল বাক্সটার দিকে। মধ্যবয়সী পুরুষ লোকটি ছেলেদের আর মেয়েটা সব মেয়েদের খাইয়ে দিল। জামির মন ভরল না অতটুকু খাবারে। কিন্তু সে নিজেকে সান্ত্বনা দিয়ে রাখল। ইনা দুচোখ বন্ধ করে দেয়ালে পিঠ ঠেকিয়ে হাঁপাচ্ছে। এই দুধ না খাওয়ার জন্য কত লুকোচুরি খেলেছে মেজ মায়ের সাথে। ডিম খাবে না তাই কত জানালা দিয়ে টুপ করে ফেলে দিয়েছে, কত কত খাবার নষ্ট করেছে। আর আজ লোক তিনজন চলে গেল। ওরা পড়ে রইল চুপচাপ। ইনায়ার কান্না থেমেছে এখন। কতক্ষণই বা কাঁদতে পারে একটানা। শরীরে খানিকটা খাদ্য ঢোকায় সবাই একটু টনটনে হলো, কিন্তু চুপচাপ শূন্যে তাকিয়ে থাকা ছাড়া তাদের আর উপায় কি? বাইরে লোকগুলো পায়চারি করে। ওরা কতজন প্রীতম বুঝতে পারছে না। এখান থেকে বেরোনোর একটা চেষ্টা করলে কতটুকু সফল হবে নাকি হিতে বিপরীত হবে তা নিয়ে প্রীতম সন্দিহান। জামি কিছুক্ষণ চুপ করে বসেছিল, এখন আবারও মোড়াতে শুরু করেছে।
প্রীতম কপাল কুঁচকে ওর দিকে তাকায়। জামি মুখটাকে কাচুমাচু করে রেখে বলল, পেটের কাছটা চুলকাচ্ছে, একটু পা দিয়ে চুলকে দিবি। ইসমাম আজ বাড়িতেই, ছুটির দিন তার। পরি চেম্বারে 3 ঘন্টা সময় দিয়ে বাড়িতে চলে এসেছে। গোটা বাড়ির অন্তর্জাল সংযোগ বিচ্ছিন্ন করে ফেলেছে ইনশিরা নিউজ চ্যানেল সবকটা ব্লকর। ইসমাম আর পরীকে দোতলার লাইব্রেরিতে হাসি খুশি দেখে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারেনি সেখানে। সেই যে ঘরে ঢুকেছে আর ঘর থেকে বেরোয়নি ইনশিরা। বিছানায় উপুর হয়ে শুয়ে আছে, একপাশে তার ফোনটা লাগাতার বেজে চলেছে। ইনশিরা এবার ফোনটা হাতে নিল, চোখ মুছল হাতের পিঠ দিয়ে, তারপর ফোনটা কেটে দিল সে। ওপাশের ব্যক্তির চোখে মুখে ক্ষোভ ফুটে উঠল। বিষাক্ত নিঃশ্বাসের সাথে একটা বাক্য বেরোলো, এই ভাবের জন্যই তো আরো ভুগবে তুমি। বাড়ির পরিবেশ থমথমে। ভেতরে ভেতরে সবাই ভেঙেচুরে শেষ হয়ে যাচ্ছে, তবুও আহাজারি করতে পারছে না কেউ। এসব জানতে পারলে পরীকে আর সামলানো যাবে না। ঋতু নামাজে দাঁড়িয়েছে। আলো বেরিয়েছে বাড়ি থেকে, শামিনের সাথে কথা বলতে হবে। শামিন ইলহাম কেউই বাড়িতে ফেরেনি। দুজনেই অফিসে নিউজ চ্যানেলের সামনে বসে আছে, অপেক্ষার প্রহর গুনছে। আলোকে অফিসে দেখে শামিন ধমকে উঠল, তুমি এখানে কেন এসেছো? বাড়িতে থাকতে বললাম তো। ইসমাম আর পরীর কাছে ফোন দিলে ধরছেন না, কারো সাথে যোগাযোগ করতে পারছি না, কিভাবে নিশ্চিন্তে বসে থাকবো আমি? গলাটা কাঁপছে আলোর। একটা ঢোক গিলে বলল, ইহান ইরফান কোনো খবর জানিয়েছে? কোনো খবর এসেছে ওদের থেকে? না, আসেনি, উদাস গলায় বলল শামিন। নেপাল টাইমস নিউজ চ্যানেলে লাইভ টেলিকাস্ট হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী এবং সেনাপ্রধানের বক্তব্য। তাদের সাথে রয়েছে বাংলাদেশ এবং বাকি বান্দিদের দেশের রাষ্ট্রদূত। দেশের সবকটা সরকারি বেসরকারি নিউজ চ্যানেলে বারবার একই নিউজ, নেপালে জঙ্গি বাহিনীর কবলে 13 জন ট্যুরিস্ট। তাদের মধ্যে 3 জন বাংলাদেশি, 2 জন বুলগেরিয়ান, 5 জন কানাডিয়ান এবং 3 জন ভারতীয়। স্ক্রিনে বান্দিদের ছবি এবং তথ্য একের পর এক দেখানো হচ্ছে। ইনায়ার ছবিটা টিভির স্ক্রিনে দেখা মাত্রই ডুকরে কেঁদে উঠল আলো। শামিন বলল, শান্ত হও প্লিজ, কিচ্ছু হবে না ওর। আলো শান্ত হতে পারছে না। বাড়ির সবথেকে আদরের মেয়েটা আজ কোন হালে আছে কে জানে। ওরা কেমন রেখেছে মেয়েটাকে। ইলহামের ফোন বেজে উঠল হঠাৎ। ইনশিরার নাম্বার থেকে ফোন এসেছে। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে ঋতুর আওয়াজ। কান্নায় ভেঙে পড়েছে সে। ইলহাম উদ্বিগ্নতার সহিত চেঁচিয়ে বলল, কি হয়েছে বলো? পরীকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। হোয়াট? চেঁচিয়ে বলল ইলহাম। ঋতু কাঁদতে কাঁদতে ঠিক বলতেও পারছিল না। ইলহাম যতটুকু বুঝল, ইনায়ার খবর জানতে পেরে আজ ছুটে এসেছিল ইনশিরার মামারা। ইনশিরা দোতলায় ছিল, ও পেল না সুযোগ তাদের আটকাবার। বাড়িতে ঢুকেই আজান আয়াত মুখোমুখি হলো পরি আর ইসমামের। ওরা ইসমামের কাছেই জানতে চাইল ইনায়ার খবর। পরীকে নিউ লাইফ কেয়ার হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। প্রাথমিক ধারণা হার্ট অ্যাটাক হয়েছে পরীর। অ্যাম্বুলেন্সে স্ত্রীর হাত ধরে বসে আছে ইসমাম। নিজের মেয়ের এত বড় দুর্ঘটনার কথা শুনে পাথর বনে গিয়েছে সে। পাশ থেকে ছোট বাবাকে আঁকড়ে ধরে রেখেছে ইনশিরা। অ্যাম্বুলেন্স ছুটে চলেছে হসপিটালের দিকে। আজান আয়াতও আছে তাদের সাথে। বাড়িতে রয়ে গিয়েছে ঋতু। সে জায়নামাজে দাঁড়িয়েছে। জামি প্রীতমের ধমক খেয়ে দীর্ঘ সময় চুপ করে বসে আছে। বাইরে থেকে এতক্ষণ অনেকের পায়চারির আওয়াজ আসছিল। এখন পুরোপুরি নিস্তব্ধ সবকিছু। প্রীতম এদিক ওদিক তাকালো। ইনা ক্লান্ত দুচোখ বন্ধ করে রেখেছে। বুলগেরিয়ান একজন তরুণী প্রীতমকে উদ্দেশ্য করে বলল, ওরা তো কিছুই বলছে না। আমাদের কেন কিছু বলবে? আমরা তো গুটি। ওরা কথা বলবে সরকারের সাথে। দীর্ঘশ্বাস ফেলল সবাই। জামি পুনরায় শরীর মোচড়ামুচড়ি করতে শুরু করল। প্রীতম ওর দিকে ভ্রু কুঁচকে তাকাতেই জামি কাচুমাচু মুখ করে বলল, একটু দয়া কর ভাই, চুলকে দে। প্রীতম তপ্ত শ্বাস ফেলে জামির পেটে চুলকে দিল পা দিয়ে। ইনা ওদের দেখছিল। জামি ইনায়ার দিকে তাকিয়ে বলল, কি দেখছো? বেস্ট ফ্রেন্ড আমার। তোমার বন্ধুদের মতো নয়। বিস্ফোরণের সময় আমাকে একা ফেলে পালায়নি। আমাকে ফেলে পালালে তোমার বন্ধুদের মতো সেই থাকতো আজ। আই লাভ মাই বেস্ট ফ্রেন্ড। আর তোমার ওগুলো সব চুন্নি। এখান থেকে জানে বেঁচে বেরোতে পারলে প্রথমেই গিয়ে ওদের চড়াবে। না পারলে আমাকে সাথে নিও।
তোমার দুটো বান্ধবীর ওপর আমার খুব রাগ। থামবি তুই? আবারও ধমকালো প্রীতম। ইনায়া চোখ সরিয়ে নিল। প্রীতম জামির পেটের কাছটা চুলকে দিয়ে পা গুটিয়ে নিয়ে সোজা হয়ে বসল। তারপর কিছুক্ষণ জামির মুখের দিকে তাকিয়ে থাকল। আকস্মাৎ এক পরিকল্পনা তার মাথায় চলে এলো। প্রীতম বাঁকা হেসে জামিকে বলল, অবশ্যই বেরোতে পারবো। তুই ঘুরে বসো। ঘুরে বসবো মানে? তোকেও চুলকে দিতে হবে। ঘুরে বসো। বিরক্তি নিয়ে বলে দরজার দিকে সজাগ দৃষ্টি দিল প্রীতম। নিস্তব্ধতা ছেয়ে আছে বাইরে। প্রীতম সাহস পেল। অন্যান্য বন্দীদেরকে বলল একটু আড়াল দিয়ে বসতে তাদের। ওরা সবাই আদেশ পালন করল প্রীতমের। প্রীতম জামিকে বলল, ওরা হিংস্র, তবে বকা। তুই চেষ্টা কর আমার পেছনের ব্যাগ থেকে ফ্রন্ট জিপারটা খোলার। ফার্স্ট। জামি বুঝতে পারল প্রীতমের পরিকল্পনা। সে প্রীতমের পিঠের দিকে পিঠ দিয়ে বসে বহু কষ্টে জিপার লকটা আঙুলের নাগাল পেল। ইনা সব দেখছিল। ওরা কি করতে চলেছে কিছুই বুঝতে না পেরে শুধু বলল, ওরা চালাকি করতে বারণ করেছে প্রীতম আহসান। আপনি কি মনে করেন এসব করে ওদের ওই আগ্নেয়াস্ত্র থেকে পার পেয়ে যাবেন? উল্টো ওরা খেপে গেলে সবাই মারা পড়ব। প্রীতম বাঁকা হাসল, বলল, আর তুমি কি মনে করো নেপাল সরকার 13 জন ট্যুরিস্টের সামান্য যানের বিনিময়ে গঙ্গোপ্পকে ছাড়বে? যাকে ধরতে আমেরিকাকে দিতে হয়েছে মিলিয়ন মিলিয়ন অর্থ। ওরা ভান করবে শুধু। তাই নিজেদের চেষ্টা নিজেদের করতে হবে। আমি আমার বোনদের কাছে ফেরত যেতে চাই। পেয়েছি। জামি চাপা স্বরে চেঁচিয়ে উঠল। প্রীতম একটা গভীর নিঃশ্বাস ফেলে বলল, দড়িটা কেটে ফেল। ফার্স্ট। জামি তাই করল। বাকিরা সতর্ক দৃষ্টি মেলে দরজার দিকে তাকিয়ে রইল। আধা ঘন্টা লেগেছে জামির। আঙ্গুল ব্যথা করছে তার। নাইফটাকে 2 আঙ্গুলের ভাঁজে রেখে আন্দাজে চালিয়েছে দড়ির ওপরে। প্রীতমের হাতও সামান্য কাটল। হাতের বাঁধন যখন মুক্ত হলো প্রীতম তোরাক করে লাফিয়ে উঠে বাকিদের হাতের বাঁধন খুলে দেয়। সর্বশেষে ইনায়ার পেছনে এসে বসল প্রীতম। ইনায়া শুধু ঘাড় ঘুরিয়ে ওকে দেখল। নীলমণির চোখ দুটোর সাথে চোখাচোখি হলো ওর। চোখ নামিয়ে নিল ইনা। হাত দুটো মুক্ত হলো ইনায়ার। ঠিক তখনই বাইরে থেকে দুজন লোকের কণ্ঠস্বর ভেসে এলো। তরাই, হিমালয়ের পাদদেশে অবস্থিত জলাভূমি, তৃণভূমি, সাভানা ও অরণ্যময় বলয় অঞ্চল। এটি হিমালয় পর্বতমালার দক্ষিণে এবং গাঙ্গেয় সমভূমির উত্তরে অবস্থিত। অঞ্চলটি পশ্চিমে যমুনা নদী ধরে ভারতের হিমাচল প্রদেশ, হরিয়ানা, উত্তরাখণ্ড থেকে পূর্বে উত্তরপ্রদেশ ও বিহার পর্যন্ত বিস্তৃত। পূর্বাঞ্চলে ব্রহ্মপুত্র নদীর অববাহিকায় পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ভুটান ও আসামে এই অঞ্চলটির কিয়দংশ ডুয়ার্স নামে পরিচিত। নেপালের সীমান্তে জনমানবহীন এই গভীর অরণ্যে গাউফুন টিম ছোট একটি পরিত্যক্ত খামার বাড়িতে এনে রেখেছে ওদের। যার হদিস পেলেও খুব সহজে এদের রেস্কিউ করা অসম্ভব। এই অরণ্য এক মরীচিকা। একটা ভুলভুলাইয়া। গাউফুন এবং রেডম্যান আপাতত এই স্থানে নেই। ওরা ব্যস্ত ওদের পরবর্তী পরিকল্পনা বাস্তবায়নে। 3 জনকে পাহারাদার রেখে বাকিরা গিয়েছে লোকালয়ে। চোখ কান খোলা রাখতে হবে তাদের। পোখারা আন্তর্জাতিক এয়ারপোর্টে পা রাখল 2 ভাই। সভ্য শান্ত দুজন তাগড়া জোয়ান ছেলেকে দেখলে বোঝার উপায় নেই এদের মধ্যে নিজেদের আদরের বোনকে হারানোর আতঙ্ক ঠিক কতখানি জেগে বসেছে। তারা এয়ারপোর্ট থেকে গাড়ি নিয়ে সোজা চলল নাগরকোট আর্মি ক্যাম্পে। গোটা জার্নিতে দুজন চুপ করেছিল। গাড়ি যখন নাগরকোটের উদ্দেশ্যে ছুট লাগালো তখন ইরফান নীরবতা ভেঙে বলল, এরপর কি দাদান? ইরফানের কণ্ঠে তার স্বভাবের উগ্রতা আজ নেই। ওমন তাগড়া, রগচটা ছেলেটির গলা কাঁপছে। ইহান ভাইয়ের দিকে এক পলক তাকালো, কিন্তু কিছুই বলল না। ইরফান বলতে লাগলো, একবার হাতের কাছে পাই দাদান। ওকে আমি। আর কিছু বলল না ইরফান। ইনায়ার হাসিখুশি মুখটা চোখের সামনে ভেসে উঠল 2 ভাইয়ের, দুজনে দুদিকে ফিরে গাড়ির জানালার দিকে দৃষ্টি দিয়ে থাকল। ডক্টর রুকাইয়া পরীকে কার্ডিওলজি বিভাগের স্পেশাল কেয়ার ইউনিটে রাখা হয়েছে। অবস্থা স্থিতিশীল। কার্ডিওলজি বিভাগের ওয়েটিং রুমে মির্জা বাড়ির সদস্যরা। ইসমাম মির্জা কাঁদছে। বাচ্চাদের মতো কাঁদছে। ইনশিরাহ তখনও ছোট বাবাকে আগলে ধরে রেখেছে। হসপিটালে পৌঁছেই ইসমাম নেপাল যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। সামিন আটকে দিয়েছে তাকে। ওখানে যাওয়ার মতো মানসিক শক্তি ইসমামের নেই। পরীরও এখন তাকে দরকার। বাড়ির সবাই পাথরের মূর্তির মতো বসে আছে।
ওয়েটিং রুমের টিভি স্ক্রিনে দুপুরের সংবাদ পুনঃপ্রচার হচ্ছে। সর্বশেষ আপডেট, গাউফুন টিম থেকে চিঠি এসেছে, শর্ত গঙ্গোপ্পর মুক্তি। ইসমাম মির্জা মেয়ের শোকে কাঁদতে কাঁদতে মূর্ছাপ্রায়। কাঁদছে ইনশিরাহ। এসপি মুইন ফরাজি ডিউটি শেষ করেই ছুটে এসেছে হসপিটালে। এ শহরে মির্জা ফ্যামিলির সাথে তার সম্পর্কের নাম আপাতত একে অপরের শুভাকাঙ্ক্ষী। মির্জা পরিবারের শুভাকাঙ্ক্ষী মুইন ফরাজি ইউনিফর্ম পরেই এসেছে এখানে। সে ওয়েটিং রুমের এক কোণে দাঁড়িয়ে আছে। সহানুভূতি মাখা দৃষ্টিতে দেখছে সবাইকে। ঘুরে ফিরে দুচোখ গিয়ে ইনশিরাহতে স্থির হয়। যে কিনা কাঁদছে ছোট বাচ্চার মতো। যেমন আগে কাঁদতো, মুইনের তখন তাকে পুতুল লাগতো। একটি পার্শ্বব্যাগের ভেতরে প্রয়োজনীয় সকল কার্ডস, কাগজপত্র এবং অতি দরকারি ডকুমেন্টসগুলো ঢুকিয়ে নেয় প্রেরণা। কাজটি করার সময় সে টের পেল তার হাত কাঁপছে। কিন্তু পাত্তা দিল না। সবকিছু ঢুকিয়ে নিয়ে পুনরায় ভালো করে দেখেও নিল সে। বিছানার ওপর পড়ে থাকা মুঠোফোনটা যান্ত্রিক আওয়াজ করে প্রেরণার মনোযোগ সেদিকে টানে। ফোনটা রিসিভ হয়। লাউড স্পিকার চালু করে ফোনটা বিছানাতেই রেখে প্রেরণা ব্যস্ত হয়ে পড়ে তার কাজে। দ্রুত দ্রুত সব গুছিয়ে নিচ্ছে নিজের। 3টে শাড়ি, শীতের শাল, ওষুধ ইত্যাদি ইত্যাদি। ফোনের অপর প্রান্ত থেকে ম্যানেজার সাব্বির কোমল কণ্ঠে জানতে চাইল, ম্যাম, আপনি ঠিক আছেন? প্রেরণা তার লম্বা চুলে ব্যস্ত ভঙ্গিতে বিনুনি করে নিয়ে আয়নার সামনে দাঁড়িয়েই জবাব দেয়, সাব্বির, বেশি কথা বলতে পারবো না ভাই। সবকিছু একটু সামলিও কেমন। আর অযথা আমাকে কেউ ফোন কল করবে না। আমি নিজেই সকলকে জানাবো। আমি চললাম, আমার 11টায় ফ্লাইট। ম্যাম, আপনি একা? সাব্বির আমতা আমতা করে জানতে চায়। প্রেরণা টপ্ত শ্বাস ফেলল। কণ্ঠস্বর স্বাভাবিক রেখেই বলল, আমি একাই সাব্বির। ফোন কেটে ব্যাগপত্র হাতে নিল প্রেরণা। শরীরটা ভেঙেচুরে যাচ্ছে অথচ তাকে দেখলে কারো এতটুকু অনুধাবনের সুযোগ নেই এই রমণী কতটা ভীতসন্ত্রস্ত, ঘাবড়ে আছে। দ্রুত পায়ে বাইরে এলো সে। বসার ঘরে এই অ্যাপার্টমেন্টের মহিলারা এসেছে, প্রতিবেশী হিসেবে সহমর্মিতা প্রকাশের উদ্দেশ্যে। প্রেরণার ফুপি মুবিনা শুদ্ধকে কোলে নিয়ে শান্ত করার জন্য নানা ধরনের মন ভোলানোর কথা বলছে। প্রণমীর রুম থেকে ক্ষীণস্বরে কান্নার আওয়াজ ভেসে আসছে এদিকটায়। প্রেরণা সেদিকে পাত্তা না দিয়ে মিস জেনিকে বলল, ওষুধ টাইমলি খাওয়াবেন। শুদ্ধর স্কুলে যাওয়ার প্রয়োজন নেই। ভালো থাকবেন। দ্রুত ফিরব ইনশাআল্লাহ। মিস জেনি ঠোঁট চেপে কান্না আটকে রেখে শুধু ঘাড় কাত করল। প্রেরণা ফুপির কাছে গিয়ে তার কোল থেকে শুদ্ধকে টেনে নিজের কোলে তুলল। দুগালে চুমু এঁকে দিয়ে নম্র স্বরে বলল, মামা আর গিফটস নিয়ে ফিরব। আর কি লাগবে? শুদ্ধ কান্না থামিয়ে চোখের পানি মুছে শুধু ডানে বায়ে মাথা ঝাঁকালো। তার আর কিছু লাগবে না। কয়েক পল ছেলের মুখের দিকে তাকিয়ে থেকে প্রেরণা ঘুরে দাঁড়ালো। ওই দেবশিশুর মতো মুখের দিকে বেশিক্ষণ তাকাতে পারে না প্রেরণা। এতটুকু একটা ছেলে। মাম্মাকে ছাড়া ঘুমাতে পারে না মোটেই। তবে এখন থেকে পারতে হবে। ধীরে ধীরে সব শিখুক। শক্ত হোক। প্রতিবেশী আন্টি, ভাবি সম্পর্কের ব্যক্তিগুলো প্রেরণাকে বিদায় জানাতে অ্যাপার্টমেন্টের গেট পর্যন্ত এলো। একটা ক্যাব সেখানে আগেই দাঁড়িয়ে ছিল। প্রেরণা উঠে সিটে হেলান দিয়ে বসল। দুচোখ বন্ধ তার, প্রার্থনা করছে এই লম্বা জার্নির মাঝে যাতে তার প্যানিক অ্যাটাক না হয়। ওষুধ তো আগেই খেয়ে নিয়েছে। প্রার্থনা শেষে চোখের কোণ ভিজে উঠল প্রেরণার। টিস্যু পেপার দিয়ে চেপে চেপে মুছে নিল অশ্রু। গাড়ি এয়ারপোর্টের দিকে ছুটছে তার আপন গতিতে। হঠাৎ পাশে কারো অস্তিত্ব টের পেল প্রেরণা। শাওকাত ওয়াশিদ বসে আছে। নির্নিমেষ দৃষ্টি মেলে দেখছে প্রেরণাকে। প্রেরণা যেন শুনতে পেল শাওকাত ওয়াশিদ বলল, বাহ। স্বামীর শার্ট খামচে ধরে চোখ বন্ধ করে রাস্তা পার হওয়া প্রেরণা, এই তো বেশ একা একা ভিনদেশে যাচ্ছ ভীতু মেয়ে। প্রেরণা তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে মাথা ঘুরিয়ে নিল জানালায়। রাস্তায় কোন জ্যাম নেই অত রাতে। সাই সাই করে ছুটছে গাড়ি। নিজের জংলিছাপা সবুজ জিপ থেকে নেমে দাঁড়ালো মেজর সুমেদ বড়াল। টানটান হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে পা বাড়ালো নাগরকোটের টেম্পোরারি আর্মি ক্যাম্পের দিকে। তিন পাশে 3টা বিশালাকা টেন্ট। একটাতে চলছে অনুসন্ধানের প্রক্রিয়া। 3জন স্যাটেলাইট অপারেটর মনোযোগের সহিত তাদের কার্য পরিচালনা করছে। অপর 2টি টেন্টে রয়েছে ইমার্জেন্সি সৈনিক এবং অবশিষ্ট একটি টেন্ট দখল করে অপেক্ষার প্রহর গুনছে হোস্টেজদের স্বজন।
সুমেধ বড়াল হেডকোয়ার্টার থেকে জরুরি আলাপ শেষে ফিরেছে মাত্র। তাকে যথেষ্ট চিন্তিত দেখাচ্ছে। কম্পিউটারের স্ক্রিনে দৃষ্টি তার। টেন্টের পর্দা সরিয়ে নিচু হয়ে ভেতরে প্রবেশ করল একজন সৈনিক। সেলুট হুকে সে তার মেজরকে বলল, মেজর, দুজন লোক এসেছে। ওনাদের বলো অপেক্ষা করতে। মেজর, আপনার সাথে কথা বলতে চান ওনারা। হেডকোয়ার্টার থেকে পারমিশন এনেছেন। সুমেধ বড়াল অবাক হলো। হাসকি স্বরে বলে উঠল, উনাদের পরিচয়। সৈনিক একটা কার্ড ধরিয়ে দিল মেজর সুমেধের হাতে। কার্ডটা দেখে মেজর সুমেধ কিছুক্ষণ তাকিয়ে রইল নির্নিমেষ। অতঃপর সৈনিককে অর্ডার করল, আসতে দাও। মেজর সুমেধ তার সামনে দাঁড়িয়ে থাকা বলিষ্ঠদেহী পুরুষটির পানে উত্তল্পকাল দৃষ্টি স্থির রেখে চেয়ে রইল। তার মুখে কোনো কথা নেই। কিছুক্ষণের জন্য সে অতীতে ডুবে গেল। যুদ্ধের ময়দান, বলিষ্ঠদেহে জঙ্গলি ছাপা ইউনিফর্ম, হাতে আধুনিক আগ্নেয়াস্ত্র, সহযোদ্ধার প্রতি সহানুভূতি, শত্রুপক্ষের দিকে ছোড়া গুলি, ক্ষুরধার প্রতিটা স্টেপ, বজ্রকণ্ঠে সৈনিকদের কমান্ড দেয়া। কিছুক্ষণ চোখের সামনে সেগুলোই ভেসে উঠছিল একের পর এক। ইহান তাকিয়ে আছে সুমেধের দিকে। গভীর দৃষ্টি তার। সুমেধ হাসল। ডান হাত বাড়িয়ে দিল ইহানের দিকে, বলল, বেশভূষা আপনাকে চিনতে দিচ্ছে না তাজওয়ার। ইহান তার মনের ছটফটানি দমিয়ে রাখার খানিক প্রয়াস করল, তবে লাভ হল না। তপ্ত শ্বাস ফেলে বলল, ইনা মির্জা আমার বোন সুমেধ। হতবাক হল সুমেধ। সৈনিকের পাথুরে দৃষ্টিতে কোমলতা ফুটে উঠল। ঘুরে দাঁড়ালো স্যাটেলাইট অপারেটরদের দিকে। ইহান ইরফানও তাকালো সেদিকে। সুমেধ বলল, খোঁজ চলছে। চেষ্টা আর অপেক্ষা ছাড়া কোনো উপায় নেই তাজওয়ার। ইরফান একটা চেয়ারে বসে পড়ল, উদ্ভ্রান্তের মতো। বিধ্বস্ত প্রায়। ইহান টানটান দাঁড়িয়ে। তার দিকে ঘুরে তাকালো সুমেধ, নিজের কণ্ঠে অস্বাভাবিক কোমলতা ঢেলে বলল, পৃথিবী গোল তাজওয়ার। ইহান অস্থির হৃদয় নিয়েই ঠোঁটে হাসি ফোটানোর ব্যর্থ চেষ্টা করে বলল, আমার স্যার কি বলতেন মনে নেই? পৃথিবী যুদ্ধক্ষেত্র, চলতে ফিরতে সহযোদ্ধাদের দেখা হবেই। গভীর নিঃশ্বাস ফেলল সুমেধ। ইহানের দিকে তাকিয়ে আফসোসের সহিত বলল, মেজর শরীফ। তাকে মাঝে মাঝেই মনে পড়ে আমার। ভুলতে পারি না লোকটাকে। কণ্ঠে সৈনিকের ধার নেই সুমেধের। ইহান তাকিয়ে রইল শুধু। ইরফান অস্থির হয়ে উঠেছে বোনের চিন্তায়, উঠে দাঁড়িয়ে সুমেধকে বলল, কেন ট্রেস করা যাচ্ছে না? সুমেধ ওর দিকে তাকিয়ে বলল, নট দোট ইজি। আমাদের যদি উদ্দেশ্য কেবল গাউফুন টিমকে ধরা হতো তাহলে ধরে ফেলতাম। আমাদের 13 জনকে বাঁচাতে হবে। অপেক্ষা ছাড়া উপায় নেই। একটা সিগন্যালের অপেক্ষা। তোরাই থেকে 6 কিলোমিটার উত্তরে বিশাখী নামের গ্রাম। আধুনিকতার ছিটেফোঁটাও পৌঁছায়নি এখন অবধি। লোকালয় হিংস্র, বর্বর। গাউফুন আর সহকারী, রেডম্যান, এখানেই অবস্থানরত। এই লোকালয়ে তাদের বাস 2047 থেকে। জনসম্মুখে যারা মুদি ব্যবসায়ী হিসেবে পরিচিত। ব্যবসায়িক দালানের নিচে রয়েছে তাদের পাতালঘর। আধুনিক প্রযুক্তি এবং আগ্নেয়াস্ত্র ঠাসা ঘরটি। এখান থেকেই পরিচালনা হয় তাদের রাষ্ট্রবিরোধী কাজ। তোরাইয়ের জঙ্গলে যেখানে হস্টেজদের রাখা হয়েছে, সেখানে আপাতত 3 জন রয়েছে। বাকিরা সবাই লোকালয়ে। ওই 3 জন বান্দীদের কক্ষের বাইরে বসে যার যার স্থানে বসে দীর্ঘ সময় ধরে ঝিমুচ্ছিল। খুনি হাতগুলো নিষ্পিস করছে তাদের। মেয়েগুলোর সৌন্দর্যে পুরুষ মনের হিংস্র বর্বর দিকটা উকিঝুঁকি দিচ্ছে। সন্ন্যাসীর মতো জীবন তাদের, বছরান্তে কটা নারী সঙ্গ পায়। এমন মোক্ষম সুযোগ হাতছাড়া করতে ইচ্ছে করছে না। 3 জন এই নিয়ে গোপন বৈঠক করেছিল, তবে গাউফুন করা নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছে। আপাতত মাসিমারা ছাড়া কাজ নেই। দীর্ঘ সময় ধরে বন্দিশালা নীরব নিস্তব্ধ দেখে ওরা 3 জন কৌতূহলী হয়ে ভেতরে ঢুকল। বন্দিরা সবাই দেয়ালে পিঠ ঠেকিয়ে ঘুমাচ্ছে। 3 জন বাঁকা হাসল একে অপরের দিকে তাকিয়ে। তখনই ওদের মধ্যে একজনের ফোন বেজে উঠল। লম্বামতো কৃষ্ণবর্ণের লোকটি টিম লিডার রেডম্যানের সাথে কথোপকথন শেষ করে আরেকজনের দিকে তাকিয়ে বলে, তোকে আর আমাকে বেরোতে হবে। কোথায়? পাতালঘরে। সিস্টেম কাজ করছে না। ইটস ইমার্জেন্সি। মুংরি এদিকটা দেখবে। ওরা দুজন চলে যেতেই মুংরি নামের বেটেখাটো রিভলভারধারী লোকটা রিভলভার তাক করে আবারও ঘরের মধ্যে পা রাখল। হস্টেজরা সবাই তখন হাত বাঁধা অবস্থাতে ঘুমাচ্ছিল দেয়ালে ঠেস দিয়ে বসে। প্রীতমরা সজাগ মস্তিষ্কে শুনছিল এতক্ষণ সবকিছু।
একদফা পরিকল্পনা হয়েছে তাদের মাঝে। সময়ের ওপর নিচ হলে পরিকল্পনা তো যাবেই, সাথে যাবে নিজেদের প্রাণপাখি, সময়ের আগেই। বেঁটেখাটো লোকটা সবার মুখের দিকে এক পলক দৃষ্টি দিয়ে ঘুরে দাঁড়াতেই জামি হাই তুলতে তুলতে ঘুম ভেঙে যাওয়ার ভান ধরে বলে উঠল, এক্সকিউজ মি। লোকটার পা স্থির হলো, ঘুরে তাকালো জামির দিকে। জামি চোখ মুখ খিচিয়ে বলল, ওয়াশরুম। চুপচাপ ওখানে বসে থাকো, কড়া করে বলল লোকটা। জামি প্রতিবাদ জানিয়ে বলল, দেখুন, আমার এখানে ওয়াশরুম করে দিতে কোনো অসুবিধা নেই, তবে বাকিদের আছে, এবং আপনাদেরও অসুবিধা হবে, আর এটা 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 খুবই জরুরি। শেষের কথাগুলো খুব কাতর করে বলল জামি। বেঁটেখাটো রিভলভারধারী কিছুক্ষণ কিছু একটা ভেবে বলল, চলো। বাঁধা হাত খুলে দেওয়া হয় জামির। মোটাতাজা শরীর দুলিয়ে দুলিয়ে তাদের কক্ষ সংলগ্ন ওয়াশরুমের ভেতর ঢোকে। পেছনে থেকে তার মাথার দিকে রিভলভার তাক করে রেখেছিল জঙ্গি সদস্য। প্রীতম তোরাক করে লাফিয়ে উঠল। ঠোঁটে তার বাঁকা হাসি। ইনা সহ বাকিদের গলা শুকিয়ে কাঠ হবার জোগাড়। একটু এদিক সেদিকে হলেই সবাই শেষ। প্রীতম তার পরিকল্পনা মোতাবেক এগিয়ে গেল। বেঁটেখাটো লোকটা তখন সতর্ক দৃষ্টিতে ওয়াশরুমের দিকে তাকিয়ে। রিভলভার ওয়াশরুমের দরজার দিকে তাক করে রাখা। প্রীতমের উপস্থিতি তখনও টের পায়নি সে। মুহূর্ত গড়ানোর আগেই মাথায় প্রকট বাড়ি পড়ে তার। হাত থেকে ছিটকে পড়ে রিভলভার। এপাশে দাঁড়ানো দুজন কানাডিয়ান মধ্যবয়সী লোক দ্রুত এগিয়ে যায়। প্রীতমের চোখে মুখে তখন হিংস্রতা ভর করেছে। এক লাথিতে লোকটার পাঁজর ভেঙে যাওয়ার জোগাড় হলো। মুখ থুবড়ে পড়ল মেঝেতে। প্রীতম চাপা স্বরে চেঁচিয়ে উঠল, জামিয়ায়। কানাডিয়ান লোকদের মধ্যে তাগড়া দেখতে মধ্যবয়সী লোকটি বুদ্ধি করে তুলে নিল রিভলভার। জামি এসে খ্যাপা বাঘের মতো থাবা বসালো আহত জঙ্গি সদস্যের মুখে। প্রীতম গিয়ে চেপে ধরল লোকটার মুখ। ঘটনাগুলো এত দ্রুত হচ্ছিল যে মেয়েগুলো মুখ চেপে ধরে তাকিয়ে রইল, নিঃশ্বাস বন্ধ করে। যেন চোখের সামনে কোনো অ্যাকশনধর্মী সিনেমার দৃশ্যের শুটিং চলছে। এতটা নিখুঁত ছিল প্রীতম জামির প্রতিটা পাঞ্চ। বেঁটেখাটো লোকটার মুখ বাঁধতে ইনা নিজের স্কার্ফ এগিয়ে দেয়। প্রীতম ওর দিকে তাকিয়ে কাপড়টা নিয়ে দ্রুত দ্রুত লোকটার মুখ বাঁধে। দড়ি দিয়ে হাত পা বেঁধে ফেলে রাখল ওয়াশরুমে। জামি হাঁপাচ্ছিল। কিছু মুহূর্তে নিজেকে ধাতস্থ করে বেঁটেখাটো জঙ্গি সদস্যের পশ্চাতে সে লাথি বসায় সবেগে। কোকিয়ে ওঠে লোকটা। প্রীতম তখন ছুটে এলো ওই কক্ষটিতে। ওর পিছু পিছু দৌড়ে এলো সবাই। মেঝে থেকে প্রীতম নিজের কাঁধ ব্যাগটা উঠিয়ে চাপা স্বরে চেঁচিয়ে সবাইকে উদ্দেশ্য করে বলল, সময় নেই। ফাস্ট! কেউ এসে পড়ার আগেই সবাই আমার পিছু পিছু আসবে। এক কদম বেশি ফেলবে না। জামি হাঁপাচ্ছিল, বেটে লোকটাকে শরীরের সবটুকু শক্তি ব্যয় করে লাথি মেরেছে। হাঁপাতে হাঁপাতেই বলল, ব্যাগটাকে নিচ্ছিস কেন? কত ভারী। তা পরে বুঝতে পারবি। ফাস্ট! দাঁত খিচিয়ে জবাব দেয় প্রীতম। লাইন ধরে এগিয়ে চলল 13 জন। সম্পূর্ণ অচেনা, অজানা একটি জায়গা, একটা ভুলভুলাইয়া। কথা থেকে বেরোবে সে ব্যাপারে ধারণা নেই বিন্দুমাত্রও। প্রীতম হিমশিম খাচ্ছিল। পেছনে থেকে ইনা বলল, ডান দিকে। ডান দিকে সিঁড়ি। প্রীতম অবাক দৃষ্টি দিল ইনায়ার দিকে। ইনা জবাব দিল, যখন ধরে এনেছিল তখন জ্ঞান ছিল। চেঁচাচ্ছিলাম বলেই তো মুখে স্কচ টেপ মেরে রেখেছিল। প্রীতম আর এক সেকেন্ডও অপেক্ষা করল না, ছুট লাগালো ডানে। বাকিরা ওর পিছু পিছু সিঁড়ি বেয়ে নামছে। এ দালানের নিচতলা অন্ধকার। বাতি শুধু দতলাতেই জ্বলছিল। ওরা হাতরে হাতরে ইনায়ার বর্ণনা মোতাবেক এগিয়ে চলছিল। পুরো দালান নিস্তব্ধ। রুদ্ধশ্বাসে এগিয়ে গিয়ে বাইরে পা রাখতেই প্রত্যেকে স্বস্তির নিঃশ্বাস ফেলল। নিকষ কালো অন্ধকার রাত নয়। চাঁদের আলো আছে বেশ। তবে গা ছমছমে পরিবেশ। ওরা ঠিক কোথায় কেউ জানে না। 13 জনের নিঃশ্বাস প্রশ্বাসের আওয়াজ আসছিল শুধু। একজন বুলগেরিয়ান তরুণী প্রীতমকে বলল, আমরা এগোবো কিভাবে? ঠিক তখনই বাধল বিপত্তি। বিকট আওয়াজে ছুটে আসছে গাউফুনদের জিপ। জিপের হেডলাইটের আলোর ঝলকানিতে কেঁপে উঠল 13 জন। প্রীতম চেঁচিয়ে বাকিদের বলল, ফলো মি। যে দুজন সন্ধ্যা নাগাদ চলে গিয়েছিল তারা ছিল এই টিমের টেকনোলজি এক্সপার্ট। নিজেদের অপারেটিং রুমের সিস্টেম ঠিক করার জন্য তাদের ডেকে নিয়েছিল গাউফুন।
বেঁটেখাটো যে লোকটাকে এখানে পাহারাদার হিসেবে রেখে গিয়েছিল তার সাথে যোগাযোগ করতে না পেরেই সন্দেহ জাগে গাউফুনের মনে। দ্রুতবেগে দলবল নিয়ে ছুটে আসে ওদের পাতালঘর থেকে। প্রীতমেরা সবাই একদল হয়ে ছুটছে। গাউফুন টিম জিপ থেকে লাফিয়ে নেমে লাগাতার গুলি ছুড়তে থাকে ওদের লক্ষ্য করে। জিপ সামনে এগোবে না আর তাই তারাও ছুটতে থাকে প্রীতমদের অনুসরণ করে। নিউ লাইফ কেয়ার হসপিটাল, রাত 10টা 13 মিনিট। কার্ডিওলজি বিভাগের গোটা ওয়েটিং রুমে ছেয়ে আছে নিস্তব্ধতা। ডক্টর পরীর অবস্থার কিছুটা উন্নতি হয়েছিল বটে শুরুতে, কিন্তু কিছুক্ষণ আগে অবস্থার অবনতি ঘটেছে। ইসমাম মির্জা ছুটে গিয়েছেন মসজিদে, রবের কাছে পানাহ চাওয়া ব্যতীত আর কি করার আছে তার। সামিন আর ইলহাম বসে আছে পাথরের মূর্তির মতো, তাদের দৃষ্টি ওয়েটিং রুমের 90 ইঞ্চির এলসিডি মনিটরে। স্ক্রিনে বারবার দেখানো হচ্ছিল হস্টেজদের ছবি এবং পরিচয়। একটু অন্ধস্নেহের কারণে আজ নিজেদের মেয়েটাকে এত বড় বিপদে ঠেলে দিল তারা। অস্থিরতায় শ্বাসরুদ্ধ হয়ে যাচ্ছে বারবার। একটা ফুলের টোকা লাগতে দেওয়া হয়নি মেয়েটার গায়ে কখনো। আজ সে মেয়ের বিপদে, অনিশ্চয়তায় রাত্রি ফুরাচ্ছে না কারো। বাকিরা সবাই নিশ্চুপ চোখের জল ফেলছিল। আজান আয়াত আলোর পাশেই বসে। দুজন দীর্ঘ সময় নীরব থেকে বোনের দিকে তাকায়। আজান মৃদু স্বরে বলে ওঠে, আপু জানতাম না আমরা পরি ভাবি জানেন না। আমরা তোমাকে সারপ্রাইজ দিতে চলে এসেছি হুট করে। আলো শুধু তাকালো ভাইয়ের দিকে, কিন্তু কিছু বলল না। শাড়ির আঁচল চোখে চেপে ধরে পানি মুছল চোখের। ইনশিরাহ তার মেজ মায়ের কাঁধে মাথা রেখে ফুপিয়ে কাঁদছিল। তখন থেকে তার ফোন বেজে চলেছে। বিশেষ বার্তা দেয়নি শুরুতে, লাগাতার বেজেই চলছিল ফোনটা। ইনশিরাহ শেষমেশ উঠল ফোন হাতে নিয়ে। সাইমের ফোন কল। একটা গভীর নিঃশ্বাস ফেলে ইনশিরাহ একটা কোণে গিয়ে দাঁড়ালো। কান্নার বেগে তার হাত কাঁপছিল, কাঁপা কাঁপা হাতে ফোনটা রিসিভ করতেই সাইমের আওয়াজ খানিকটা কর্কশ শোনালো ইনশিরার কাছে। এক হাতে চোখের পানি মুছে কণ্ঠস্বর স্বাভাবিক রেখে ইনশিরাহ জবাব দিল, তোমার কি ধারণা আছে আদৌ আমি কিসের মধ্যে দিয়ে যাচ্ছি? এখন তোমার কাছে প্রেমময় আলাপ জরুরি হয়ে উঠেছে। সাইম থতমত খেলো সাইম। ইনশিরাহ তপ্ত শ্বাস ফেলে বলতে লাগলো, ছোটমার অবস্থা ভালো নেই। ওপাশ থেকে দাদানরা কোনো জবাব দেয়নি। বুঝতে পারছো আমরা কিভাবে আছি? নিজের কথার সুর পাল্টে ফেলল সাইম। শান্ত ভঙ্গিতে বলল, আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইসি। টেক ইয়োর টাইম। ফোন কেটে ইনশিরাহ জানালার কাছটাতেই দাঁড়িয়ে রইল। রুমের একপাশে দাঁড়ানো মুইন ফরাজি ঘুরে ফিরে দেখছিল সবাইকে। ইউনিফর্ম পাল্টে সিভিল পোশাকে উপস্থিত হয়েছে এখানে, সাথে নিয়ে এসেছে এবাড়ির সবার জন্য খাবার। অর্ডার করেছিল অনলাইনে। এদের দেখেই মনে হয়েছিল দীর্ঘ সময় মুখে কিছু পড়েনি কারো। সবার বয়স বেড়েছে। এদের সাথে একজন শক্তপোক্ত, দৃঢ়চিত্তের মানুষ নেই। ঘাড় ঘুরিয়ে জানালার কাছে দাঁড়ানো ইনশিরার দিকে তাকায় মুইন। যাকে মুইন ভুল ভেবেছিল, খানিক স্ট্রং ভেবেছিল। কিন্তু না, শিশু বেলার মতোই ছিচকাদুনে রয়ে গিয়েছে। আগের সেই মিষ্টি আন্টির কোনো বৈশিষ্ট্য নেই এর মাঝে। কিতক্ষণ তাকে দেখে মুইন খাবারের প্যাকেট হাতে নিয়ে এগিয়ে যায় শামিনের কাছে। চোখের ওপর হাতের পিঠ রেখে বসেছিল সে। মুইন পাশে বসে মৃদু স্বরে ডাকে, সামিন বাবা। চোখের ওপর থেকে হাত সরিয়ে সামিন তাকিয়ে রইল মুইনের দিকে। মুইন একটা খাবারের প্যাকেট তার হাতে পরম যত্নে তুলে দিয়ে বলল, প্লিজ। ছেলেটার অনুনয় সামিন ফেরাতে পারল না। এ থানার জাদরেল অফিসারের অপেশাদার রূপটা দেখে সামিন আর তার পরিবার ব্যথিত হৃদয় নিয়েও সন্তুষ্টির দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। যাক, কেউ তো আছে। বৃদ্ধ হলে শিশু হয়ে যায় মানুষ, এ সময়ে মানুষের ভেতরকার বহু সত্তার মাঝ থেকে একটা সত্তা শিশুদের মতো সহানুভূতি চায়। তারা পাচ্ছে একটা বাইরের ছেলে, একটা এতিম ছেলের কাছ থেকে। খাবারের একটা প্যাকেট হাতে মুইন উঠে দাঁড়ায়। ধীর পায়ে এগিয়ে যায় জানালার কাছে দাঁড়ানো ইনশিরার দিকে। কারো পায়ের অস্তিত্ব টের পেয়ে ইনশিরা ঘুরে দাঁড়ায়। ভেজা দুটো চোখ, অথচ অনমনীয় দৃষ্টি। সরাসরি তাকিয়ে আছে মুইনের দিকে। মুইনের পা থেমে যায়। দুজনের মাঝে 3 থেকে 4 গজের দূরত্ব। আর এগোয় না মুইন। ইনশিরার দৃষ্টি নামে মুইনের হাতের প্যাকেটে। মুইন টের পাচ্ছে তার খানিক অস্বস্তি হচ্ছে। এমনটা ইদানিং প্রায়ই হয়, যখনই এই বড়লোকের অতি আহ্লাদী রাজকুমারীর মুখোমুখি হতে হয়।
মুইন ফরাজির জীবনে কখনো কোনো মেয়ে আসেনি, এমনকি একটা মেয়ে বন্ধুও কখনো ছিল না তার। বন্ধুমহল থাকার মতো পারিবারিক, আর্থিক অবস্থা তার ছিল না যে মেয়ে মানুষ তার কাছে অস্বস্তির হবে স্বাভাবিক, তবে এই যে এই বড়লোকের বিগড়ানো টাইপ মেয়েটির সামনে আসলে তার অস্বস্তি হয়, এটা তার কাছে স্বাভাবিক মনে হয় না। এই অনুভূতির ব্যাখ্যা নেই, এই অনুভূতি কেমন কেমন। এমন না যে মুইনের মেয়েটিকে ভালো লেগেছে। ভালো লাগার মতো বিশেষ কিছুই নেই মেয়েটির মাঝে, তবে অপছন্দ করার মতো অনেক কিছুই আছে। মেয়েটি পুরোপুরি মুইনের বিপরীত। ওই যে কথায় আছে না, নট মাই টাইপ। তবুও হৃদয়ে এই অস্বাভাবিক আলোড়নের হেতু খুঁজে পায় না সে। শুধু টের পায় এই দলাচল ৩১ বছরে কোনো নারীকে দেখে হয়নি। কেন হয় এখন? তাও এই টমবয়কে দেখে। অদ্ভুত। ভারী অদ্ভুত। ইনশিরা চুপচাপ তার হাতের প্যাকেটের দিকেই তাকিয়েছিল। মুইন তার স্বভাবের গাম্ভীর্য বজায় রেখে আদেশের সুরেই বলল, খেয়ে নাও। ইহানের সাথে কথা হয়েছে আমার। হেডকোয়ার্টার থেকে অপারেশনের উদ্দেশ্য নেমেছে নেপালি গোয়েন্দা সংস্থা। এগিয়ে ধরল খাবারের প্যাকেটটা মুইন। ইনশিরা ভদ্রতার সহিত নিয়ে নিল। লোকটাকে দেখে অবাক হয় সেই, যথেষ্ট অমায়িক, কিন্তু তার বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় সব সময়। আজ হয়নি। আজ কৃতজ্ঞতার সহিত মাথা নুইয়ে চলে গেল মুইনের সামনে থেকে ইনশিরা। পাপার পাশে বসে পারল। ২ চামচ খেলো খাবারটা। মুইন ঘাড় ঘুরিয়ে আরো একবার দেখল ওকে। পরপর নিজের ওপর বিরক্তি ধরে গেল তার। সামিন বাবার মেয়ে। এভাবে কেন দেখবে সে? কত বিশ্বাস করে বারবার তাকে নিজের পরিবারের মাঝে টেনে নেয় সামিন বাবা। এভাবে সামিন বাবার বিশ্বাস ভাঙা হবে? অবচেতন মনে কোনো অনুভূতি আসলেও তাকে শাসানোর যথেষ্ট ক্ষমতা মুইন ফরাজির আছে। মেয়েটি চাঁদ, সে বামুন। এটা একটা ধ্রুব সত্য। মনে মনে আওড়ালো, সি ইজ নট ইয়োর টাইপ মুইন। এটা সম্ভবত ইনফ্যাচুয়েশন। ইগনোর হার। রুদ্ধশ্বাসে ছুটছিল ওরা, কারো পেছনে ফিরে দেখার সাহস নেই, অবকাশ নেই। প্রাণ বাঁচাতে প্রাণ হাতে নিয়ে দৌড়াচ্ছে সবাই একযোগে। পায়ে পা মিলিয়ে। অন্ধকারে শুধু শুনতে পাচ্ছে ফাঁকা গুলির আওয়াজ। অথচ একটু এদিক ওদিক হলেই টেরোরিস্টদের আন্দাজের ওপর ভিত্তি করে ছোড়া গুলিও তাদের ছাতি ভেদ করে যেতে পারে, এই ভয়ঙ্কর কথাটাও মাথাতে আনছে না কেউ। ছুটছে তো ছুটছেই। আখেরি চেষ্টা নিজেকে বাঁচানোর, দম থাকা পর্যন্ত লড়া উচিত। সবার প্রথমে ছিল প্রীতম, এবং সবার শেষেই না। অনেকটা দূরে চলে এসেছে তারা ইতিমধ্যে, পুরোটাই ঘন জঙ্গল। হাঁটু পরিমাণ আগাছা আর কাটা গাছ মারিয়ে ছোটা মুশকিল, তবুও ছুটছে তারা। পোশাক ভেদ করে চামড়া ছিলে গিয়েছে প্রত্যেকেরই। গুলির ধুমধুমার প্রকট শব্দ কমেনি। বোঝাই যাচ্ছে হস্টেজদের দিকে ধাবিত হচ্ছে তারা, পিছু নিচ্ছে। ওরা এত এত সহজেই পিছু হটার মানুষ নয়। ইনা এতক্ষণ দৌড়ে অনেকটা হাঁপিয়ে উঠেছে। সবার পেছনে পড়েছে সেই, অনেকটা পেছনে, এই আধো অন্ধকারে একটু দৃষ্টি এলোমেলো সরালেই ওদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বেই না, সেটি নিশ্চিত। বন্ধুদের থেকে, ফার্মের মুরগি, খেতাবপ্রাপ্ত ইনা মির্জা আজ নিজের রেকর্ড ভেঙে প্রায় ১ কিলোমিটার দৌড়েছে। তাও ৫ ফিট ৩ উচ্চতার ৭০ কেজির ভারী স্বাস্থ্য নিয়ে। তবে আর যে সে পারছে না, তার দ্বারা হচ্ছে না, প্রাণশক্তি ক্ষয়ে যাচ্ছে ধীরে ধীরে। আচমকা কি হলো, পায়ের সাথে বুনো কণ্টকযুক্ত আগাছা মারিয়ে পেঁচিয়ে গেল ইনা, সেকেন্ডের মধ্যে মুখ থুবড়ে পড়ল মেয়েটা। বাকিরা তখন ওর থেকে অনেকটা দূরে চলে গিয়েছে। চোখে কিছু আর দেখতে পাচ্ছে না সে। কোকিয়ে উঠে বিকট চিৎকার দিয়ে উঠল, মাম্মা। প্রীতমের পা থেমে গেল, কান সজাগ তার। মাথা ঘুরিয়ে পেছনে তাকালো একবার। বাকিরা কেউ থামেনি, ছুটছে অবিরত। জামি কিছুটা এগিয়ে গিয়ে আবারও ফিরে এসে চাপা স্বরে বলে, কি হলো? দৌড়া প্রীতম। প্রীতম ঘন ঘন শ্বাস নিচ্ছে, আধো অন্ধকারে ডানে বায়ে তাকিয়ে বলল, ইনা মির্জা। ও তো আছে। চল দৌড়া। না নেই। ও চেঁচালো। আমি শুনলাম। ও কোথাও পড়ে গিয়েছে সম্ভবত। বলেই প্রীতম উল্টোদিকে ছুট লাগায়। জামি ওকে পেছনে থেকে টেনে ধরে বলল, পাগল তুই। ওদিকে যাচ্ছিস। মারা পড়বি। প্রীতম দম নিল, মেয়েটা প্রণমীর বয়সী। খুবই নাজুক। তুই যা। আমি ওকে নিয়ে আসছি। যা। কাঁধ থেকে ব্যাগ নামাবি না। বলেই প্রীতম পা বাড়ালো উল্টো পথে। জামি গেল না। সেও তার প্রিয়বন্ধুকে অনুসরণ করে ছুটল উল্টো দিকে, বিপদের কাছে।
বাকি হস্টেজরা ততক্ষণে চলে গিয়েছে সামনে। ওরা দুই বন্ধু লাফাতে লাফাতে কিছুটা পিছিয়ে এসেই দেখল ঘন আগাছার মধ্যে মুখ থুবড়ে পড়ে আছে ধনির দুলালি, জামির ভাষায় নিব্বি না। গায়ে কাটা বিঁধেছে বেশ, কাতরাচ্ছে যন্ত্রণায়। মাম্মা পাপাকে ডাকছে ব্যথাতুর কণ্ঠে। প্রীতম এগিয়ে এসে হাঁটু ভেঙে বসল। কোনো কিছু চিন্তা না করেই ইনায়ার একটা হাত ধরে একটানে উঠিয়ে বসিয়ে তপ্ত শ্বাস ফেলে বলল, চলো। মাম্মা পাপাকে ডাকতে গিয়ে টেরোরিস্টদের ওয়েলকাম করছো? চলো ওঠো। ইনা উঠতে পারছে না। এত ব্যথা শরীরে, দাঁতে দাঁত চেপেও সহ্য করতে পারছে না সে। ওদিকে গুলির আওয়াজ ধেয়ে আসছে ক্রমে ক্রমে। ক্ষীণ আলো ঝলকানিও দেখা যাচ্ছে। প্রীতম খানিকটা জেদ দেখিয়েই ইনায়ার হাত ধরে টানতে টানতে বলে, লুক, যদি ভেবে থাকো সিনেমার হিরোদের মতো তোমায় কোলে নিয়ে ছুটবো কিংবা এখানে ওই টেরোরিস্টদের সাথে ফাইট করে তোমাকে সেইভ করে নিয়ে যাব তাহলে ভুল ভাবছো। উঠলে ওঠো, না হলে আমি চললাম। ইনা কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালো। ঠিক সেই সময় একটা গুলি ওদের কিছুটা কাছ ঘেঁষেই একটা ইউক্যালিপটাস গাছে গিয়ে বিঁধল। জামি নিজের মুখ চেপে ধরল তৎক্ষণাৎ। ইনা বিকট চিৎকার দেওয়ার আগেই প্রীতম ওর মুখ চেপে ধরে জামিকে বলল, ডানে ছোট। ফাস্ট। জামি ছুট লাগালো ডান দিকে। প্রীতম ইনায়ার মুখ চেপে ধরেই টেনে হিচড়ে এগিয়ে যাচ্ছে জামির পিছু পিছু। ওরা তিনজন বাকি 10 জনের থেকে পুরোপুরি বিচ্ছিন্ন। কোথায় চলেছে সে খবর নেই কারো কাছে। গাউফুন টিম সামনে এগিয়ে গিয়েছে, ওরা টের পেল তিনজনই। পা থামালো না কেউ। ইনা ততক্ষণে নিজের মুখ ছাড়িয়ে নিয়েছে প্রীতমের হাত থেকে। যন্ত্রণা পিষে প্রীতম আর জামির পায়ে পা মিলিয়ে ছুটছে। কিছুক্ষণ পর পর বলছে, আমি পারছি না। প্রীতম তখন বলছে, টেরোরিস্ট ছাড়াও এখানে জঙ্গলি জন্তু আছে। তোমাকে পেলে ওদের 1 মাসের আহারের ব্যবস্থা হয়ে যাবে। চুপচাপ দৌড়াও। নাগরকোট টেম্পোরারি আর্মি ক্যাম্প থেকে সিগন্যাল পাওয়া মাত্রই বেরিয়ে পড়েছে স্পেশাল ফোর্স। মেজর সুমেদ বড়ালের কমান্ডে ট্যাঙ্ক বহর নিয়ে তারা প্রস্তুত। তোরাই পুলিশ স্টেশনে জরুরি অবস্থা ঘোষণা করার নোটিশ পাঠিয়েছে ইতিমধ্যে। স্যাটেলাইট অপারেটিং টেন্ট থেকে ইহান ইরফান, 2 ভাই ত্রস্ত পায়ে বেরিয়ে আসে। সুমেদ বড়াল সৈনিকদের কমান্ড দিচ্ছিলেন ততক্ষণে। ইহান গিয়ে দাঁড়ায় সেখানে। সুমেদ ওদের সাথে কথা শেষ করে ইহানের কাছে এসে বলে, আম সরি তাজওয়ার। আপনার রিকোয়েস্ট আমি রাখতে পারবো না। আপনি ভুলে যাচ্ছেন আপনি কে ছিলেন। এমন বোকা বোকা আবদার আপনার মুখে মানায় না অন্তত। ইহান এলোমেলো দৃষ্টিতে চারপাশ দেখে বলল, না আমি ভুলিনি। আমি শুধু রিকোয়েস্ট করছি প্লিজ। সুমেদ ম্লান হেসে বলল, আপনারা আপনাদের বোনকে অসম্ভব ভালোবাসেন। তাই বলে আপনাদের লাইফ রিস্কে ফেলতে পারেন না। ইহান অস্থির হল, দাঁতে দাঁত চেপে বলল, কাম অন। এই হাত অস্ত্র চালাতে ভোলেনি সুমেদ। সুমেদ দ্বিতীয় দফায় হেসে বলল, অস্ত্র চালাতে ভোলেননি তবে নিজে স্বেচ্ছায় অস্ত্র চালানোর পেশা ছেড়ে দিয়েছেন এটাও ভুলে যাবেন না তাজওয়ার। এখন আপনার কোনো অধিকার নেই। আপনি আমাদের সময় নষ্ট করছেন তাজওয়ার, এখানে অপেক্ষা করুন। ইহান একদৃষ্টে তাকিয়ে আছে সুমেধের দিকে। একজন সৈনিক পাশে এসে দাঁড়িয়েছে সুমেধের। সে ইহানের দিকেই দৃষ্টি স্থির রেখে সৈনিককে বলল, হোস্টেজদের লিস্ট। সৈনিক লিস্ট তুলে দেন সুমেধের হাতে। সুমেধ লিস্টে আবারও একবার চোখ বুলিয়ে ইহানকে বলল, 3 জন বাংলাদেশি। বাকি 2 জনকে চেনেন, জামি রহমান এবং প্রীতম আহসান। নাম দুটো সুমেধের মুখে উচ্চারিত হতেই চমকালো ইরফান। ত্রস্ত পায়ে এগিয়ে গিয়ে সুমেধের হাত থেকে লিস্টটা নিয়ে তাকিয়ে রইল কিছুক্ষণ। ইহানও দেখল ছবি দুটো। 2 ভাই দুজনের দিকে তাকিয়ে আছে। মাঝখান দিয়ে সুমেধ বলল, এখানে অপেক্ষা করুন। আপনাদের ইমোশনকে বুঝতে পারছি। তবে কিছুই করার নেই। ইহান একটা লম্বা শ্বাস ছেড়ে আবারও বলল, অন্তত তোরাই অবধি যেতে পারি। সুমেধ মাথা নাড়ালো, পেশাদারের মতোই কাট কাট জবাব দিল, আপনাদের সুরক্ষা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। আপনারা এখানেই থাকবেন, অন্য সবার মতো। সুরক্ষিত। কিছু সময়ের জন্যে দুচোখে তন্দ্রা ভাব এসে গিয়েছিল। এতটা ক্লান্ত প্রেরণার কখনো অনুভূত হয়নি। শরীর ছেড়ে দিয়েছে যেন। পাশের সিটে একজন ভদ্রমহিলা বসেছেন। তিনিও ঘুমাচ্ছিলেন। হঠাৎ একটি বাচ্চা কণ্ঠের খিলখিল হাসিতে প্রেরণার তন্দ্রা ভাব কেটে যায়। সেই ঘাড় ঘুরিয়ে ডান পাশে তাকায়।
শুদ্ধর বয়সী একটি বাচ্চা ছেলে হাসছে, পাশে সম্ভবত তার বাবা মা। এক দৃষ্টে কিক্ষণ একটি সুখী পরিবারের চিত্র দেখে প্রেরণা দৃষ্টি সরিয়ে নেয়। এত সুন্দর একটি দৃশ্যে তার নজর লাগুক তা প্রেরণা চায় না। লম্বা সময়ের ক্লান্তিময় জার্নি শেষে সকল এয়ারলাইন্স ফর্মালিটিজ চুকিয়ে প্রেরণা এয়ারপোর্ট ছাড়ল। একটা দীর্ঘশ্বাস ফেলে দ্রুত পায়ে হাঁটতে হাঁটতে বেরিয়ে এয়ারপোর্টের বাইরে দাঁড়িয়ে থাকা ক্যাবগুলোর দিকে এগোলো। ক্যাব ড্রাইভারকে বিশেষ কিছুই বলতে হয়নি তার, শুধু বলেছে, নাগরকোট টেম্পোরারি আর্মি ক্যাম্প। গুলির শব্দগুলো ক্রমে ক্রমে অস্পষ্ট হয়ে আসছে। ওরা বুঝতে পেরেছে ওরা নিরাপদ দূরত্বে চলে এসেছে। তবে বাকিদের অবস্থা অনুধাবন করতে পারছে প্রীতম। তাদের ওই খ্যাপা টেরোরিস্টদের হাতে ধরা পড়ার সম্ভাবনা 50%। প্রীতম প্রার্থনা করছে এমন কিছু না হোক। ওরা যেদিকে ছুটে আসছিল সেদিকে বনাঞ্চল খুবই কম। পাহাড়ের পাদদেশ ঘেঁষে ওরা ছুটে চলেছে অজানায়। গুলির শব্দ যখন একেবারেই শোনা যাচ্ছিল না তখন প্রীতম পায়ের গতি কমিয়ে দিল। হাঁফ ধরে গিয়েছে তার। একটু বিশ্রামের খুবই দরকার এখন। ওকে থেমে যেতে দেখে জামিয়ার ইনাও থামল। প্রীতম হাঁপাতে হাঁপাতে বলল, আপাতত সেফ। তবে এভাবে আর ছোটা যাবে না অন্ধকারে। এই অরণ্য এক ভুলভুলাইয়া। দেখা গেল ঘুরতে ঘুরতে আমরা এখানেই চলে আসব। আমাদের আজ রাতটা একটু সেফ থেকে কাল ভোরে পথ খুঁজতে হবে। যদি ভুল না হই লোকালয় খুঁজে পেতে বেশি বেগ পেতে হবে না। কিন্তু কোথায় থাকব? অবাক হয়ে শুধালো জামি। প্রীতম আশেপাশে তাকালো। তারপর দম ফেলে বলল, ওই পাহাড়ে ওঠ। ইনা এতক্ষণ চুপ করেছিল। পাহাড়ের কথা শুনে আঁতকে ওঠার মতো করে বলল, পাহাড়? প্রীতম গম্ভীর গলায় বলে, হু। যেখানে জঙ্গলে জন্তু ঘুরঘুর করে, ওখানটা সম্ভবত কিছুটা সেফ। তার ওপর পাহাড়ের উচ্চতায় দাঁড়িয়ে থেকে লোকালয় সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া যাবে। ওরা দুজন প্রীতমের যুক্তি মেনে নিল সহজেই। এমনিতেও দুজনের মস্তিষ্ক কাজ খুব কম করছে ক্লান্তিতে। প্রীতমের পিছু পিছু এগিয়ে গেল দুজন। কিন্তু বাধল বিপত্তি। ইনা পাহাড়ের খুব কাছে এসে দাঁড়িয়ে পড়ল। প্রীতম ঘুরে তাকায়। মেয়েটা হাঁপাতে হাঁপাতে বলে ওঠে, আমি পারবো না। আর সত্যিই পারবো না। জামির বিরক্তি ধরে যাচ্ছে। এমনিতেই শত্রুর বোন হয়েও যথেষ্ট সহযোগিতা পেয়েছে। প্রীতম তখন অবধি একটুও বিরক্ত হয়নি। প্রেরণা আহসানের ভাই কিনা। তার যে খুব ধৈর্য। ঠান্ডা গলায় বলল, কেন পারবে না? পা চলছে না আমার। আর হাইকিং করিনি কখনো। তার ওপর সুরক্ষা নেই সাথে। প্রীতম চুপচাপ কিছুক্ষণ তাকিয়ে থেকে হুট করেই বলে উঠল, সুরক্ষা লাগবে না। আমার হাত শক্ত করে ধরে রাখো। কথাটা বলে প্রীতম নিজেই থতমত খেল। ইনা আবছা চাঁদের আলোয় প্রীতমের দিকে কয়েক মুহূর্ত চোখ ছোট ছোট করে তাকিয়ে থেকে বলে, আমি আপনার হাত ধরতে পারবো না। প্রীতম এবার ঠিকই বিরক্তিতে কপাল কুঁচকাল। মেয়েটি এমন ভাবে তার অফার ফিরিয়ে দিয়েছে যেন প্রীতম তার সাথে ফ্লার্ট করেছে। খুবই ইঙ্গিতপূর্ণ ছিল ইনায়ার না বোধক উত্তর। প্রীতমের খুব কঠিন কিছু বলতে ইচ্ছে হলেও বলল না। হঠাৎ খুব মায়া লাগলো তার মেয়েটির প্রতি। কেন লাগলো সে জানে না। তপ্তশ্বাস ফেলে প্রীতম ইনায়ার দিকে হাত বাড়িয়ে দিয়ে কোমল কণ্ঠে বলে ওঠে, লুক। তোমাকে এখানে ফেলে রেখে আমরা যেতে পারছি না কারণ বিবেক নামের বস্তু খুলির ভেতর বাসা বেঁধে আছে। আর এই হাতটা। ধরে নাও এই হাতটা তোমার মায়ের। ইনা চমকালো, থমকালো। চেয়ে রইল প্রীতমের দিকে। প্রীতমের বলা কথাটা ছিল তার কাছে সাক্ষাৎ সম্মোহনের মন্ত্র। সে সম্মোহিত হয়েই চেয়ে আছে। প্রীতম আবারও বলল, এছাড়া আমার আর কিছুই বলার নেই। বাকিটা তোমার বিবেচনা ইনা মির্জা। ইনা কিছুক্ষণ চুপ করে থেকে ধীরে ধীরে তার কাপা হাতটা বাড়িয়ে দিল প্রীতমের দিকে। প্রীতম ম্লান হেসে হাতটা খুব শক্ত করে ধরে এগিয়ে চলল। অতি সাবধানী কদমে এগিয়ে চলল ওরা। ধীরে ধীরে উঠতে লাগলো নাম না জানা এই ক্ষুদে মাউন্টের চূড়ায়। পাহাড় অত খাড়া নয়। হাঁটতে মোটেও বেগ পেতে হচ্ছে না প্রীতমের, জামির আর ইনায়ার। ইনায়ার তো মনে হচ্ছে কেউ তাকে শূন্যে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। সে সম্মোহিত হয়েই চেয়ে রইল তার দাদানের শত্রুর দিকে। এখন নিশ্চিন্ত। মোটামুটি একটা উচ্চতায় পৌঁছে তাদের যাত্রা থামিয়ে দিল। মনে হচ্ছে চাঁদটা এখান থেকে খুব কাছে। ফোকা ফোকা পরিষ্কার চারপাশটা। জ্যোৎস্নার আলোয় আলোকিত হয়ে উঠেছে পাহাড়ের কোল। এইবার ধপ করে বসে পড়ল জামি।
জিভ বের করে হাঁপিয়ে যাচ্ছিল, কণ্ঠস্বর চিকন করে বলে, শালা এ যাত্রায় বেঁচে ফিরলে আর কোনো পাপ করব না পাক্কা। একেবারে ভালো হয়ে যাব। আর পাপার কার্ড চুরি করব না। ইনা ততক্ষণে প্রীতমের থেকে হাত ছাড়িয়ে নিয়ে দূরে সরে দাঁড়ায়। প্রীতম ঘাড় ঘুরিয়ে ইনায়াকে দেখতেই চমকে ওঠে কিছুটা। কাটা গাছের সঙ্গে ফেসে ইনায়ার কুর্তি ছিঁড়ে গিয়েছে পিঠের কাছে অনেকটা জায়গা জুড়ে। ফর্সা পিঠ চাঁদের আলোয় পুরোটা দৃশ্যমান। প্রীতম চোখ সরিয়ে নিয়ে দ্রুত দ্রুত কাঁধ ব্যাগটাকে নামালো। তারপর নিজের জ্যাকেট খুলে ইনায়াকে ডাকলো, শোনো। ইনা ঘুরে তাকায়। প্রীতম বলে, এই জ্যাকেটটা গায়ে চাপিয়ে নাও। ইনা সর্বোচ্চ 2 মিনিট সময় নিল বুঝতে। ছো মেরে প্রীতমের হাত থেকে জ্যাকেট নিয়ে নেয়। শরীর তার কাঁপছে। তিরতির করে। অস্বস্তি কাটিয়ে প্রীতমও বসে পড়ল জামির কাছে। জামি একটা বড় শ্বাস ছেড়ে বলল, শালা মশা খুব। ব্যাগে ক্রিম আছে। মেখে নে। জামির চোখ দুটো জ্বলজ্বল করে উঠল। উচ্ছ্বসিত কণ্ঠে বলল, তুই ব্যাগটা নিতে বলে তো বেশ করেছিলি। তোর উপস্থিত বুদ্ধির তারিফ করতেই হয়। জামির কথা শুনে আর চোখে ইনা প্রীতমের দিকে তাকালো। প্রীতম মৃদু হেসে জামির কথার জবাব না দিয়ে নিজের ব্যাগের জিপার খুলল। তল্লাশি চালিয়ে তার ব্যাগ থেকে বেরোলো একটা স্লিপিং ব্যাগ, একটা লাইটার, চাকু, 1-250 মিলিলিটারের পানির বোতল, আর 2টো চকলেট। জামিও নিজের ব্যাগ খুলল। তার ব্যাগে ছিল একটা স্লিপিং ব্যাগ, একটা পানির বোতল, মশার ক্রিম, আর একটা পাওয়ার ব্যাংক। প্রীতম তার পানির বোতলটা ইনায়ার দিকে এগিয়ে দিল। ইনা কোনোরকম সংকোচ ছাড়াই নিল। তবে পানি খেলো সামান্য। পানি খেয়ে লম্বা শ্বাস ফেলে ইনাও ধপ করে বসে পড়ল, ওদের থেকে দূরত্ব বজায় রেখে। জামি ইনায়াকে বলে, আচ্ছা বলো তো তুমি কেন অত রাতে ধেই ধেই করে ওই ফেস্টিভ্যালে গিয়েছিলে? তোমার তো সাহস কম না। ধমকের মতো করে বলল জামি। ইনা কপট রাগ দেখিয়ে জামিকে বলল, দেখুন। কথায় কথায় এভাবে আমাকে শাসন করবেন না অযথা। আমি আমার ফ্যামিলি থেকে যথেষ্ট শাসন পাই। হ্যাঁ, এই তো শাসনের নমুনা। জামি বিড়বিড় করে বলে। ইনা এবার পাত্তা দিল না, অন্যদিকে ফিরে বসে রইল। ক্লান্ত খুব সে, তর্ক করার শক্তি নেই। পিনপতন নীরবতা ওদের মাঝে। নিবিড় নিস্তব্ধ পাহাড়ের কোলে নাম না জানা পোকামাকড়ের কীর্তন শোনা যাচ্ছিল। নীরবতা ভেঙে প্রীতম হাতের চকোলেট থেকে একটি চকোলেট ইনায়ার দিকে এগিয়ে দিল। কোমল কণ্ঠে বলল, নাও। ইনা কিছুক্ষণ চকোলেটটার দিকে দৃষ্টি নামিয়ে রেখে বলল, দরকার নেই। ধন্যবাদ। প্রীতমও খেল না। 2টো চকলেটই জামিকে দিয়ে বলল, তুই খা। জামি কিছুক্ষণ উসখুস করে চকলেট 2টো নিল। যদিও ওর খিদে পেয়েছে, তবুও খেল না। ব্যাগের ভেতর রেখে বলল, থাকুক। অতি জরুরি প্রয়োজনে কাজে লাগবে। তিনজন পুনরায় চুপচাপ হয়ে গেল। আকাশের চাঁদটার দিকে তাকিয়ে ইনা গভীর নিঃশ্বাস ফেলে বারে বারে 2 চোখ বেয়ে পানি গড়িয়ে পড়তেই সন্তর্পণে মুছেও নেয় তা। প্রীতম ওকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আচ্ছা একটা কথা বলো, তুমি এমন কেন? না মানে তোমাকে দেখলে মনে হয় না তুমি ওই ইরফান মির্জার বোন? ইনা প্রীতমের দিকে তাকালো, ধরা গলায় বলল, কেন? না, ইরফান যেরকম তুমি তার বিপরীত। অথচ তোমার হওয়া উচিত ছিল তোমার দাদানের মতো মারকাটারি। আমার দাদান মারকাটারি নয়। কণ্ঠে দৃঢ়তা এনে বলল ইনা। জামি আর প্রীতম দুজনেই উচ্চস্বরে হেসে উঠল যেন তারা একটি মজার কৌতুক শুনল। হাসছে তো হাসছেই। বিরক্ত হলোই না, তবে বিরক্তি চেপে রেখে বলে, সত্যি বলছি। দাদান একটু রাগী শুধু। আপনাদের ধারণার মতো মারকাটারি নয়। হাসি থামালো দুজনেই। জামি গম গম করে বলল, শোনো তোমাকে একটা সাজেশন দেই তোমার দাদানের ব্যাপারে। এখান থেকে বেঁচে ফিরলে সকাল বিকাল দুবার বরফ কুচি মাথায় ঢালবে ওর। এবং কখনো ওকে বিয়ে করাবে না। ইনা অবাক হওয়ার ভান করে বলল, কেন কেন? কেন আবার? রাগের মাথায় বউ মারবে ও আর পুরো পরিবার শুদ্ধ জেলে পচবে তোমরা। আল্লাহ জানে কোন মেয়েটির জীবন নষ্ট হবে। সেই বোনটির জন্য সমবেদনা জানাই। লঙ্কারাজ তোমার দাদান। ইনা আহত গলায় জামিকে শুধালো, আপনি আমার দাদানকে রাবণের সাথে তুলনা দিলেন। দাঁত কপাটি বের করে জামি হাসতে লাগলো। ইনা চুপ করে রইল। জামি আর প্রীতমের কথা তার একটুও ভালো লাগছে না, তবুও যে লোকগুলো তাকে এত সাহায্য করলো তাদের সাথে তর্ক করার অধৃষ্টতা নেই তার। তাই অন্যদিকে মুখ ঘুরিয়ে রইল সে।
প্রীতম বুঝল ইনায়ার মন খারাপ হলো। কিছুক্ষণ চুপ থেকে সে বলল, মন খারাপ করো না। তবে তোমার দাদানের একটা ভালো দিক অবশ্যই আছে। বলবো? ইনা তাকায় প্রীতমের দিকে, অস্ফুটে বলে, কি? প্রীতম গম্ভীর কণ্ঠে বলে, কি আবার? সে অনেক ভালো মারামারি করতে পারে। আবারও পেট চেপে ধরে হাসিতে ফেটে পড়ল জামি। হাসছে প্রীতমও। ইরফান মির্জার বোনকে একা পেয়ে দুই বন্ধু একটু শোধ তুলছে তাকে খেপিয়ে। ইনা অবশ্য এইবার কোনো প্রতিবাদ করল না। প্রীতম আর জামির হাসি দেখে তার হঠাৎ খুব স্বস্তি হচ্ছে। লোক দুটো ভালো। উহু, শুধু ভালো নয়, অসম্ভব ভালো। এত স্নিগ্ধ, নির্মল কিশোর সুলভ হাসি দেখে ইনায়ার এটাই মনে হচ্ছে। অস্থিরতায় মুহূর্ত কাটছিল না দুই ভাইয়ের। নিজেকে সবথেকে অসহায় এবং ব্যর্থ মনে হওয়ার মুহূর্ত এটি। উৎকণ্ঠা মস্তিষ্কে দামামা বাজিয়ে চলেছে অবিরত। অথচ দুজনের হাত পা বাঁধা। টেন্টের মধ্যে অস্থির পায়চারি আর বাড়ির লোকের ফোন কল ইগনোর করে বেশ কয়েক ঘন্টা কাটিয়ে দিয়েছে। 20 মিনিট অন্তর অন্তর করছে লাইভ চেক। এখন অবধি কোনো আপডেট পাওয়া যায়নি। ইরফানের শান্তভাব আর বজায় থাকেনি, অস্থির হয়ে উঠেছে ক্রমে ক্রমে। দুহাতে মাথার চুল খামচে ধরে বড় বড় নিঃশ্বাস ফেলছিল। ইহান তার ছোট ভাইয়ের দিকে রইল দীর্ঘ সময়। তখনই বাইরে শোরগোলের আওয়াজ হলো। ইহান ইরফান একে অপরের দিকে তাকিয়ে ছুটে বাইরে বেরোল। গোটা ক্যাম্পে 12 জন সেনা। তারা জটলা পাকিয়ে কারো সাথে তর্ক করছে। অস্পষ্ট কথোপকথন। ইহান এগিয়ে গেল, কদম বাড়াতেই কানে পৌঁছালো এক স্বল্পপরিচিত নারী কণ্ঠ। যে কণ্ঠে সবসময় থাকে দৃঢ়তা। ভিড় ঠেলে এগিয়ে গেল ইহান। তার পেছনে পেছনে ইরফান। কণ্ঠস্বরের সাথে এই অবয়ব তার স্বল্প পরিচিত। ছোট খাটো শরীরে একটা সাদামাটা শাড়ি, কোমরের কাছে কলমি লতার ন্যায় দুলতে থাকা লালচে কালো চুলের লম্বা বিনুনি। ইহান আরো 2 কদম এগিয়ে গিয়ে রাশভারী গলায় বলল, এক্সকিউজ মি। প্রেরণা সেনাদের সাথে তর্ক থামিয়ে ঘুরে দাঁড়ায় ইহানের দিকে। তার শরীর তিরতির করে কাঁপছে। কাঠিন্যতা ছেয়ে থাকা মুখে, ভেজা ভেজা নীল দুটো চোখে তাকিয়ে থাকে শুধু ইহানের মুখের দিকে। চলবে গল্প, বধূ কোন আলো লাগলো চোখে। দ্বিতীয় পরিচ্ছেদ, পঞ্চম পর্ব। লেখনীতে ইশরাত ইতি।